আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়ন 4 নম্বর লেকচার আজকে। আমাদের টপিক 4 শুরু হলো আজকে, টাইপ 4। 4 নম্বর টপিক এসেছিল অ্যামাগার বক্ররেখা পরীক্ষা। অ্যামাগার পরীক্ষা। অ্যামাগার পরীক্ষাটা যাওয়ার আগে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। বাস্তব গ্যাস কি জিনিস আর আদর্শ গ্যাস কি জিনিস? প্রথমে আসি আদর্শ গ্যাস। যারা গ্যাস সূত্র মেনে চলে, সহজ কথায় যারা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এক কথায় যারা গ্যাস সূত্র মেনে চলে, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে মেনে চলে, তারাই হলো আদর্শ গ্যাস। কিন্তু আদর্শ গ্যাস বলে আসলে কিছু নেই। বা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস বলে আসলে কিছু হয় না, কারণ কোনো গ্যাসই পুরোপুরি আদর্শ না। আদর্শ গ্যাস বলে কিছু নেই, বা আদর্শ গ্যাসের বাস্তব অস্তিত্ব নেই। কোন গ্যাস সবচেয়ে বেশি আদর্শ আচরণ করে সেই হিসেবে যদি আমরা বলি যে হিলিয়াম। হিলিয়াম বাস্তব গ্যাসের মধ্যে, এই বাস্তব গ্যাসটাকে লিখে নি। বাস্তব গ্যাস কোনগুলো? যারা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না। এখানে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র ডট ডট দিয়ে লিখলাম, মেনে চলে এই চলের জায়গাটায় না হবে, মেনে চলে না, তারাই হলো কি বাস্তব গ্যাস। আর প্রকৃতিতে আমরা যে গ্যাসগুলোই দেখি তাই বাস্তব গ্যাস। প্রকৃতিতে বিদ্যমান সকল গ্যাসই, প্রকৃতিতে বিদ্যমান সকল গ্যাসই বাস্তব গ্যাস। সকল গ্যাসই বাস্তব গ্যাস। তাহলে প্রকৃতিতে বিদ্যমান সকল গ্যাসই আসলে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কোনগুলো? যারা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। কিন্তু বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে এমন কোনো গ্যাস প্রকৃতিতে পাওয়া যায় না। অর্থাৎ আদর্শ গ্যাস একটা ধারণা মাত্র, যেটার বাস্তব কোনো অস্তিত্ব নেই। আর বাস্তব গ্যাস হলো কি, যে সকল সূত্র বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র যারা মেনে চলে না তারাই হলো বাস্তব গ্যাস। প্রকৃতিতে বিদ্যমান সকল গ্যাসই বাস্তব গ্যাস। যদি বলা হয় কোন গ্যাস আদর্শ গ্যাসের একেবারে কাছাকাছি, তাহলে আদর্শ গ্যাসের সব থেকে কাছাকাছি আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সব থেকে বেশি আদর্শ আচরণ করে, এটাও বলা যেতে পারে। আদর্শ গ্যাস সবচেয়ে বেশি আদর্শ আচরণ করে, এভাবে দেখো। প্রকৃতিতে প্রাপ্ত যাবতীয় গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি আদর্শ আচরণ করে। মানে এমনিতে তো নাই, কিন্তু যে গ্যাস, কোন বাস্তব গ্যাসটি সব থেকে বেশি আদর্শ আচরণ করে, এভাবে লিখি। কোন বাস্তব গ্যাসটি সব থেকে বেশি আদর্শ আচরণ করে, সব থেকে বেশি আদর্শ আচরণ করে। এক্ষেত্রে অ্যান্সারটা লেখো হিলিয়াম। হিলিয়াম হলো সব থেকে বেশি আদর্শের কাছাকাছি যায়। এছাড়া অন্যান্য গ্যাসের ডেভিয়েশন কত হবে সেটা আমরা এই অ্যামাগার পরীক্ষা থেকে দেখতে পাবো। তা আসি অ্যামাগার পরীক্ষাটা নিয়ে। অ্যামাগার একটা পরীক্ষা করে, যে পরীক্ষার মাধ্যমে সে দেখায় যে কোন গ্যাস আদর্শ আচরণ হচ্ছে কত বেশি বিচ্যুত হবে। অ্যামাগার পরীক্ষাটা বয়েলের সূত্রের যে লেখচিত্র তার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা এখানে দেখছিলাম পিভি, আর এর পাশে পি বা যে কোনো একটা ধ্রুবক বসালে হবে। তো এখানে অ্যামাগার লক্ষ্য করে যে হিলিয়াম সব থেকে, এই যে আদর্শ গ্যাসের রেখা, এটা হলো পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু আরটি রেখা এটা। অর্থাৎ এটাই হলো আমাদের সেই আদর্শ গ্যাসের রেখা। আর আদর্শ গ্যাসের রেখাটা থেকে সে লক্ষ্য করে যে হিলিয়াম সবচেয়ে বেশি আদর্শ আচরণ করে। অর্থাৎ আদর্শ গ্যাস থেকে সামান্য একটু বিচ্যুতি হয়ে হিলিয়াম এখান থেকে যায়। তারপর সে লক্ষ্য করে যে হাইড্রোজেন গ্যাস আর একটু উপর দিয়ে যায়। এই দুইটা গ্যাস মোটামুটি আদর্শ আচরণ থেকে সামান্য একটু বিচ্যুত হয়ে উপর দিয়ে যায়। বাকি গ্যাসগুলোর ক্ষেত্রে সে লক্ষ্য করে যে প্রথমে একটু নিচে নামে, তারপর উপরে ওঠা শুরু করে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড,
অ্যামোনিয়ার ক্ষেত্রে সে লক্ষ্য করছে সব থেকে বেশি, ঠিক আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে সে লক্ষ্য করছে সব থেকে বেশি ডেভিয়েশন, আমি এখানে অ্যামোনিয়া দিলাম, সবচেয়ে বেশি ডেভিয়েশন হয়েছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে সে লক্ষ্য করছে সবচেয়ে বেশি ডেভিয়েশন হয়। আর এগুলো একটু ছোট ছোট করে দিন, এটা লেখা যাচ্ছে না। এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা অক্সিজেন, এটা হলো নাইট্রোজেন। তো এই যে ডেভিয়েশন গুলো সে লক্ষ্য করছে, এর কারণগুলো সে পরবর্তীতে বিশ্লেষণ করে দেখছে যে যার ভর কম সে বেশি আদর্শ আচরণ করে, অথবা যাদের আন্তঃনবিক আকর্ষণ কম তারা বেশি আদর্শ আচরণ করে। তাহলে এখান থেকে সে ডিসিশনে আসছে যাদের ভর কম, যাদের ভর কম, যার ভর কম তারা বেশি আদর্শ আচরণ করে, যার ভর যত কম সে তত বেশি আদর্শ। যার ভর যত কম সে তত বেশি আদর্শ আচরণ করে, সে তত বেশি আদর্শ আচরণ করে। আর আরেকটা জিনিস খেয়াল করছে, যাদের আন্তঃকণা আকর্ষণ কম, যার আন্তঃকণা আকর্ষণ কম সে তত বেশি আদর্শ। যার আন্তঃকণা বা আন্তঃআণবিক আকর্ষণ কম, আন্তঃকণা মানে আন্তঃআণবিক, যার আন্তঃআণবিক আকর্ষণ কম সে বেশি আদর্শ আচরণ করে, সে বেশি আদর্শ আচরণ করে। তো এই জায়গায় খেয়াল করে দেখো, তার এই দুইটা নিয়মের উপরে ভিত্তি করেই সে সব জিনিসটাকে বুঝাই দিতে পারছে। হিলিয়ামের ভর হলো 4, হাইড্রোজেন হলো 2, আর নাইট্রোজেন হলো 28, অক্সিজেন 32, কার্বন ডাই অক্সাইড 44, অ্যামোনিয়া হলো 17। একটা জিনিস আমরা খেয়াল করলাম যে হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে বিচ্যুতিটা ব্যতিক্রম হয়ে গেছে। হিলিয়াম হলো 4, হাইড্রোজেন 2, ভর কম কিন্তু হাইড্রোজেনের, কিন্তু হাইড্রোজেন থেকে হিলিয়াম কম বিচ্যুত হয়েছে। এর কারণ হিসেবে সে দ্বিতীয়টাই আসছে, যাদের আন্তঃকণা আকর্ষণ কম, যাদের আন্তঃকণা আকর্ষণ কম তারা হলো বেশি আদর্শ আচরণ করে। হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, এর অন্য কারো প্রতি ওইভাবে আসক্তি নাই, অর্থাৎ হিলিয়ামের আন্তঃকণা আকর্ষণ কম, এই হিসেবে সব থেকে কম বিচ্যুত হয় আদর্শ আচরণ হতে যে গ্যাস, সেটা হলো হিলিয়াম। তাহলে আমি যদি এখানে লিখি আদর্শ আচরণ হতে বিচ্যুতির ক্রম, আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা বা বিচ্যুতির ক্রম, তাহলে সেক্ষেত্রে আমার এই হাইড্রোজেন কিন্তু প্রথমে আমাদের হিলিয়াম হবে, তারপরে হবে হাইড্রোজেন। এই জায়গায় ভরের ব্যতিক্রম হওয়ার কারণ কি, যে হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এর আন্তঃকণা আকর্ষণ সব থেকে কম, এই কারণে সে সব থেকে বেশি আদর্শ আচরণ করে। বাকিগুলো ভর অনুযায়ী বসে যাবে। নাইট্রোজেনের ভর 28, অক্সিজেনের ভর 32, কার্বন ডাই অক্সাইডের ভর 44, আর একদম শেষে যে অ্যামোনিয়াকে বসাই দিলাম, এই অ্যামোনিয়া সব থেকে বেশি বিচ্যুত সম্পন্ন একটা বাস্তব গ্যাস। কেন? এর কারণটা হলো যে অ্যামোনিয়ার মধ্যে আন্তঃকণা আকর্ষণ সর্বোচ্চ পরিমাণ থাকে, কারণ অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে অ্যামোনিয়া বেশি বিচ্যুত হয়, কারণ কি লিখে রাখো কারণটা, যে NH3 বেশি বিচ্যুত হয় আদর্শ আচরণ হতে, বেশি বিচ্যুত হয়। এর কারণ, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, এর কারণ এর মধ্যে আন্তঃকণা আকর্ষণ তথা হাইড্রোজেন বন্ধন, এর মধ্যে আন্তঃকণা আকর্ষণ মানে আন্তঃকণা আকর্ষণ থেকেও কি শক্তিশালী বন্ধন, এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যেটা হাইড্রোজেন বন্ধন, এইচ বন্ধন থাকে। এর মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যেটা, এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এর ভর সব থেকে কম, তারপরে সব থেকে বেশি বিচ্যুত হয়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আদর্শ আচরণ হতে বিচ্যুতির ক্রম। তো আমরা শুধু দুইটা জায়গায় একটু খেয়াল রাখবো, যে হিলিয়ামের আগে হাইড্রোজেন হয় আর সবার শেষে অ্যামোনিয়া হয়, বাকিগুলো ভর অনুযায়ী বসবে। এই যে নাইট্রোজেন দেখো 28, অক্সিজেন 32, এই যে অক্সিজেন হবে এটা, অক্সিজেন 32, কার্বন ডাই অক্সাইড 44, এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সবার শেষে অ্যামোনিয়া বসে যাচ্ছে, কারণ অ্যামোনিয়ার মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বেশি, এই কারণে সে সব থেকে নিচে নেমে আসে, তারপর উপরে ওঠা শুরু করে। তো এই হলো আমাদের অ্যামাগার পরীক্ষা। অ্যামাগার পরীক্ষা থেকে যদি প্রশ্ন আসে, একটা ঢাকা ভার্সিটিতে আসছিল, আর একাডেমিকে কিন্তু তোমরা দেখে আসছো, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন, এটা রিপিট হওয়ার মতো একটা প্রশ্ন, কোন গ্যাসটি বেশি বিচ্যুত হয়, কোন গ্যাসটি
বেশি বিচ্যুত হয়, আদর্শ আচরণ হতে বেশি বিচ্যুত হয়, যার মধ্যে তোমার হাইড্রোজেন ছিল, হিলিয়াম ছিল, তারপরে কার্বন ডাই অক্সাইড ছিল, আর অ্যামোনিয়া ছিল। আর এগুলোর মধ্যে থেকে আমরা অ্যামোনিয়াকেই দিব, কারণ কি, অ্যামোনিয়ার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা হাইড্রোজেন বন্ধন থাকায় সব থেকে বেশি বিচ্যুত হয়। আর যদি এখানে বলতো কোন গ্যাসটি আদর্শ আচরণ হতে কম বিচ্যুত হয়, তখন আমাদের অ্যান্সার হতো কি, হিলিয়াম। ওকে, তাহলে আদর্শ আচরণ হতে বিচ্যুতির ক্রম দেখলাম আমরা। এখন আসো এটার এমসিকিউটা আমরা একটু দেখি। দেখো, 2 নম্বর এমসিকিউ, আচ্ছা 2 নম্বর একটু পরে দেখাই। 4 নম্বর বলছে কি, দেখো, আদর্শ আচরণ হতে বিচ্যুতির ক্রম। তো অ্যামোনিয়াকে আমরা সবচেয়ে পেছনে রাখবো, আর হাইড্রোজেন এর আগে কিন্তু হিলিয়াম ছিল, তো ওরা হিলিয়াম দেয় নাই। যদি এখানে হিলিয়াম থাকতো তাহলে হিলিয়াম কিন্তু হাইড্রোজেনের আগে বসতো, অর্থাৎ এখানে তোমার হিলিয়াম হবে, তারপরে হবে হাইড্রোজেন। তো হিলিয়াম দেয় না, তাহলে হাইড্রোজেন থেকে শুরু। নাইট্রোজেন হলো 28, কার্বন ডাই অক্সাইড 44, তাদের থেকে সব থেকে বেশি বিচ্যুত হচ্ছে কি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া সব থেকে বেশি বিচ্যুত হচ্ছে, কারণ কি, এটার মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সর্বোচ্চ বা হাইড্রোজেন বন্ধন থাকে। 5 নম্বর প্রশ্ন, দেখো কোনটি আদর্শ গ্যাস, এগুলো বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস কোনোটি নয়, তাহলে এখানে আদর্শ গ্যাস বলে কিছু নাই। আচ্ছা, এরকম আরো একটা প্রশ্ন আছে, দেখো উপরের দিকে, এই যে 2 নম্বর প্রশ্ন, বলছে কি যে কোনটি আদর্শ গ্যাস। তা আদর্শ গ্যাস, এটা আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস, চারটাই বাস্তব গ্যাস, হিলিয়ামও কিন্তু বাস্তব গ্যাস, কিন্তু সমস্যা হলো কি, একটা অ্যান্সার তো আমাকে দিতেই হবে। তো এই চারটার মধ্যে সব থেকে কম বিচ্যুত হবে এমন কোন গ্যাস, হিলিয়াম। হিলিয়াম আদর্শ আচরণের ঠিক কাছাকাছি যায়, মানে সব থেকে কম বিচ্যুত সম্পন্ন বাস্তব গ্যাস হলো হিলিয়াম। তাই সেই হিসেবে আমরা হিলিয়ামকে অ্যান্সার নিলাম, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আদর্শ গ্যাস বলে কিছু নাই, তাহলে সবচেয়ে কম বিচ্যুত সম্পন্ন বাস্তব গ্যাসকে হিলিয়াম, সেই হিসেবে এটাকে আমরা অ্যান্সার নিলাম। এখন আসা যাক যে 1 নম্বর এমসিকিউটা আমরা অলরেডি করছিলাম গতদিন একবার এই টাইপের, কিন্তু দেখানো হয় নাই। 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি। তো এই জায়গায় অনেকে এই ডিউটেরিয়ামকে চিনতে পারতেছে না। হাইড্রোজেনের 3টা আইসোটোপ ছিল, মনে পড়ে কিনা দেখো তো। হাইড্রোজেনের মোট আইসোটোপ সংখ্যা ছিল 3টা। এই 3টা আইসোটোপের মধ্যে প্রথমটা ছিল সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয়টা ছিল হলো ডিউটেরিয়াম, আর তৃতীয়টা ছিল হলো ট্রিটিয়াম। এখানে যে আইসোটোপটার কথা বলা হয়েছে সেটা হলো ডিউটেরিয়াম। তো এই ডিউটেরিয়ামের জন্য একটু নিচে নিয়ে যাই, এটা কপি রাখি। তো এই ডিউটেরিয়াম গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে। তো হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ মনে আছে কিনা, হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা হলো সাধারণ হাইড্রোজেন বা হাইড্রোজেন 1 1, যেটার নাম হলো প্রোটিয়াম। 2 নম্বরটার নাম হলো হাইড্রোজেন 1 2, যেটার নাম হলো ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। এখন হাইড্রোজেনের এই ডিউটেরিয়ামের ভর কত, ডিউটেরিয়ামের পারমাণবিক ভর যদি আমি এখানে তোমাকে লিখতে বলি, ডিউটেরিয়ামের পারমাণবিক ভর, তাহলে দেখো এর পারমাণবিক ভর কিন্তু 2। মানে হাইড্রোজেনের অণু যদি বলি, আমি যদি বলি হাইড্রোজেন অণু কোনটা, হাইড্রোজেন অণু, তাহলে হাইড্রোজেন অণুটা হবে কিন্তু H2, কারণ কি, দ্বিপরমাণুক, হাইড্রোজেন দ্বিপরমাণু, হাইড্রোজেনের অণু এইটা। আমি যদি বলি ডিউটেরিয়াম অণু, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম অণু, তা ডিউটেরিয়ামটা অণু কি হবে, D2। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর যদি হয় 1 × 2, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর, এই যে 2টা হলো কি হাইড্রোজেনের আণবিক ভর। পারমাণবিক ভর তো হাইড্রোজেনের কত, এই যে 1। এখন হাইড্রোজেনের আণবিক ভর কত, আণবিক ভর হলো 2। তাহলে ডিউটেরিয়ামের আণবিক ভর কত হয়, ডিউটেরিয়ামের পারমাণবিক ভর হলো 2, পারমাণবিক ভর 2, তাহলে ডিউটেরিয়ামের আণবিক ভর কত হচ্ছে, 4। এখন যদি 4 আণবিক ভর বিশিষ্ট হয় ডিউটেরিয়াম, তাহলে 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হবে। তো 2 গ্রাম ডিউটেরিয়ামের জন্য যদি আমরা সম্পর্কটা তৈরি করি, ডিউটেরিয়ামের আণবিক ভর দেখো 4, কি করে, D2 সংকেত, কারণ একটা ডিউটেরিয়ামের পারমাণবিক ভর 2, তাহলে D2 মানে হলো এর আণবিক ভর হলো 4। তাহলে এখন আমরা যদি ওই ম্যাথটা পিভি ইকুয়াল টু এভাবে লিখি, W/m/T বা পিভি ইকুয়াল টু N/T, সেখান থেকে W/m, এখানে আমার অনেকে বুঝতেছে না, পিভি ইকুয়াল টু N/T ছিল,
আমরা জানি এন সমান হলো ডব্লিউ ভাগ এম আর টি। এখন এই ডিউটেরিয়ামের জন্য আমরা কত বসাবো? পিভি। পিভি এখানে ভর দেওয়া আছে দেখো 2 গ্রাম, 2 গ্রাম ডিউটেরিয়াম, এই যে 2 গ্রাম ডিউটেরিয়াম। আর ডিউটেরিয়ামের আণবিক ভর হলো 4, 8টি কাটে, তাহলে 2 পিভি ভাগ হলো 8টি। এই যে দেখো 3 নম্বর অ্যান্সার, 2 পিভি ভাগ হলো 8টি। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের পরীক্ষা শেষ, আমরা এতে চলে গেলাম। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস, আদর্শ গ্যাস কোন কোন সমীকরণ মেনে চলে এটা একটু বলে দেওয়া উচিত ছিল। আদর্শ গ্যাস 2টা সমীকরণ মেনে চলে, এটা জানা দরকার আমাদের একটু। আমরা জানি সাধারণত আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস এটা ছাড়াও আর একটা সমীকরণ মানে, আদর্শ গ্যাস 2টি সমীকরণ মানে, 2টি সমীকরণ মানে, প্রথম সমীকরণ আমাদের সবাই জানা, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। আরেকটা সূত্র আছে, ডেল ইউ ভাগ হলো ডেল ভি ইন্টু টি সমান 0। এখানে ডেল ইউটা হলো অভ্যন্তরীণ শক্তি, আর ডেল ভিটা বুঝতেই পারতেছে আয়তন, তার সাথে পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা গুণ যদি করা হয়, তাহলে এটা কি হবে? 0 হবে। তো এই 2টা সূত্র হলো আদর্শ গ্যাস মেনে চলে। পরীক্ষাতে কিন্তু এটাও দেয় যে আদর্শ গ্যাসের সমীকরণ মানে আদর্শ গ্যাস কোন 2টা সমীকরণ মেনে চলে। তো আমরা উপরেরটা জানি, অনেকে নিচেরটা জানে না, এজন্য এটাও লিখে রাখো, এটাও কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। ঠিক আছে, এখন আসি যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসগুলো কোন শর্তে আদর্শ গ্যাসের না আচরণ করবে। আমরা যদি বলি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের সমীকরণটা এটা, আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ বেসিক্যালি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি জানি। And এই সমীকরণটা যদি বাস্তব গ্যাসের জন্য হতো, তাহলে ভ্যান ডার ওয়ালসের একটা সমীকরণ আছে যেটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ, মানে এই সমীকরণ সমাধান করে বাস্তব গ্যাসের রূপ দেওয়া হয়েছে, যেটা তোমরা ইন্টারে পড়ে আসছো। তাহলে বাস্তব গ্যাসের জন্য এই সমীকরণটা কেমন হয়ে যায়? ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন হয়ে যায়, পি প্লাস এন স্কোয়ার এ ভাগ হলো ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু হলো কি এন আর। এই হলো আমাদের কথা যে বাস্তব গ্যাসের সমীকরণ আর হলো আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণটা পিভি ইকুয়াল টু এনআরটি হলে, ওই সমীকরণটা যদি বাস্তব গ্যাসের জন্য প্রয়োগ করা হয় তখন পি প্লাস এন স্কোয়ার এ ভাগ হলো ভি স্কোয়ার। এখন কথা হলো, এই যে বাস্তব গ্যাসের সমীকরণটা কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এই এমসিকিউ আসে। বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের না আচরণ করবে? বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। বাস্তব গ্যাসগুলো কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? অ্যান্সার হলো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়। নিম্নচাপ ও উচ্চ, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। অর্থাৎ চাপ যত নিম্ন করব, তাপমাত্রা যত বাড়ায় দিব, বাস্তব গ্যাসগুলো তত আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এখন কথা হলো, এই নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা যেটা, এটা অনেকের খেয়াল থাকে না যে চাপ নিম্ন ছিল নাকি তাপমাত্রা নিম্ন ছিল। এই কারণে আমি একটা সহজ উপায় বলে দিই, যে সত্ত্বে গ্যাসের আয়তন বাড়ে, এটা দিয়ে মনে রাখার জন্য, এখানে দেখো, মনে রাখার জন্য, এই কথাটা যাতে ভুলে না যাও, মনে রাখার জন্য, যে সত্ত্বে গ্যাসের আয়তন বাড়ে সেই সত্ত্বে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। যে সত্ত্বে গ্যাসের আয়তন বাড়ে, এটা দেখো তো এবার, গ্যাসের আয়তন কখন বাড়ে? চাপ কমাই দিলে গ্যাসের আয়তন বেড়ে যায়, তাপমাত্রা বাড়াই দিলে গ্যাসের আয়তন বাড়ে। তাহলে যে সত্ত্বে গ্যাসের আয়তন বাড়ে, ঠিক সেই সত্ত্বে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অর্থাৎ নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা মানে গ্যাসের আয়তন বেড়ে যাবে, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে আমাদের পরীক্ষা এটা চলে গেল। এখন আসি আমরা, এমসিকিউ আছে, একটু এমসিকিউটা দেখাই দিই। দেখো, এই যে 3 নম্বর এমসিকিউ, ডিউ 16 17 ছিল, কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের
আহ, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করবে। তাহলে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, এই যে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি সংকোচনশীল গুণাঙ্ক। যদিও আজ পর্যন্ত সংকোচনশীল গুণাঙ্ক নিয়ে কোনো প্রশ্ন করে নাই, এটা আমাদের পরীক্ষার মধ্যে 2 নম্বরে দিয়ে লেখা ছিল। তাহলে সংকোচনশীল গুণাঙ্ক জেড কি জিনিস? সংকোচনশীল গুণাঙ্ক গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড। জেড সমান হলো বাস্তব গ্যাসের মোলার আয়তন ভাগ আদর্শ গ্যাসের মোলার আয়তন। বাস্তব গ্যাসের মোলার আয়তন মোলার আয়তন ভাগ আদর্শ গ্যাসের মোলার আয়তন। তো বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে সংকোচনশীল গুণাঙ্ক বলে। বাস্তব গ্যাসের মোলার আয়তন ভাগ হলো আদর্শ গ্যাসের মোলার আয়তন, এই দুইটার অনুপাত যদি আমরা করি তাহলে আমরা জেড পাবো, সংকোচনশীল গুণাঙ্ক জেড পাবো। অর্থাৎ জেড দিয়ে যদি আমরা আগের ফর্মুলাতে লিখতাম পিভি ইকুয়াল টু জেড এন আর টি লিখতে পারতাম। এখানে এই জেড এর মান যদি 1 বসাই তবে সেটা আদর্শ গ্যাস হবে। অর্থাৎ যদি জেড এর মান 1 হয় তবে ওই গ্যাস কি হবে? আদর্শ গ্যাস হবে। তো আমি এখন এই জেড এর মানগুলো দেখাই যদি বলি যে জেড গ্রেটার দ্যান 1 আছে কোন গ্যাসের? জেড গ্রেটার দ্যান 1 হয় তিনটি গ্যাসের: হাইড্রোজেন, হিলিয়াম। সবার আগে হিলিয়াম লিখি কারণ হিলিয়াম সব থেকে কাছে, এরপরে হলো হাইড্রোজেন, এরপরে হলো নিয়ন। জেড গ্রেটার দ্যান 1 হয় তিনটা গ্যাসের: হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন আর নিয়ন। এটা একটু পরে নিয়ে কথা বলি, বইয়ে কিন্তু নিয়নের জায়গায় নাইট্রোজেন লেখা আছে, এটা ভুল। 2 নম্বর হলো যে লেস দেন 1 আছে বাকি যাবতীয় গ্যাস, সেটা কি হতে পারে? এই তোমার নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, পৃথিবীর যাবতীয় গ্যাস। এই তিনটা বাদে, উপরের তিনটা বাদে পৃথিবীর যাবতীয় গ্যাস, পৃথিবীর এই পৃথিবীতে যাবতীয় গ্যাস যা পাওয়া যাবে সেখানে বলবো। ওই তিনটা গ্যাস বাদে পৃথিবীর যাবতীয় গ্যাসগুলো জেড গ্রেটার লেস দ্যান হলো 1। আর 3 নম্বর তাৎপর্য, 3 নম্বরটা হলো জেড যদি সমান হয় তবে সেই গ্যাসটা হবে আদর্শ। এর কোনো এক্সাম্পল নাই, কারণ কি আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস আসলে নাই। তাহলে কোন গ্যাসের জেড গ্রেটার দ্যান 1? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। আর জেড লেস দ্যান 1 হলো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। এই বাকি যাবতীয় গ্যাস আছে যা সবগুলো জেড হলো লেস দ্যান 1। এখন এই জেড গ্রেটার দ্যান 1 এর একটা প্রমাণ আমি একটু দেখাই দিই। তোমরা বইয়ে একটা মান লেখা আছে বইতে এরকম, মানগুলো যদি একটু তোমাদের দেখাই। আমরা ভালো করেই জানি যে আদর্শ গ্যাসের মোলার আয়তন সেটার মানটা হলো 22.414। 22.414। আর এই জায়গায় যদি বাস্তব গ্যাসের মোলার আয়তন গুলো আমরা বসাই দিই, সাউন্ড অনেক কম, সাউন্ড তো কম হওয়ার কথা না। সাউন্ড ফুল দেয়া, তোমার ডিভাইসে সাউন্ড বাড়াই দিয়ে দেখো, আউটপুট লেভেল একদম হাই করে দেয়া। হ্যালো, সাউন্ড দেখো তো এখন কেমন? ওকে, তাহলে আমরা যদি এখন দেখি যে বাস্তব গ্যাসের মোলার আয়তন, এই মানটা যদি এখানে বসায়, আদর্শ গ্যাসের মানটা হলো আমাদের জানা আছে 22.414। তা আমি এই তিনটা চারটা গ্যাসের জন্য একটু দেখাই দিই যেটা বইয়ের থেকে মান নিয়ে। যেমন বইয়ে দেখবা দেয়া আছে এরকম হাইড্রোজেনের মান আমি এখানে লিখলাম। আচ্ছা, এইগুলো এই জায়গায় যদি আমরা লিখি যে হাইড্রোজেনের মোলার আয়তনটা কত আছে, 22.435। বা এই মান কিন্তু মুখস্থ করা লাগবে না, নট মুখস্থ, আমি এখানে লিখে দিলাম নট মুখস্থ, মানে এটা মুখস্থ করা লাগবে না। ওই বিএমপির যে নেতা ছিল তার মতো ইংলিশ হয়ে গেল। এটা মুখস্থ করা কিন্তু লাগবে না, আগেই বলে দিলাম।
মুখস্থ করতে যেও না, কারণ কখনোই কাজে লাগবে না। নিয়ন, হাইড্রোজেন কত, হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম সব থেকে বেশি 22.435। এরপরে হলো হাইড্রোজেনের আয়তন, দেখো আমার নিজেরই কিন্তু মুখস্থ রাখি নাই, 22.432, 22.432। এরপরে হলো নিয়নের আয়তন, নিয়নের আয়তন হলো 22.422, নিয়নের আয়তন 22.422। এই তিনটা গ্যাসের পরে আদর্শ গ্যাসের যে মোলার আয়তন সেটা হলো 22.414, মানে 14, 22.414। তো এই 414, তারপরে 22, তারপরে 32, তারপরে হলো 35। আর এরপরে হলো যাবতীয় বাস্তব গ্যাস, এখান থেকে যাবতীয় বাস্তব গ্যাস শুরু হয়েছে, যেমন আর্গন 397, নাইট্রোজেন হলো 396, এরপরে হলো আর্গন 397, 22.397। এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেন হলো 22.396। এখন তুমি নিজেই এখন চেক করতে পারবা যে কার মানটা ওয়ানের থেকে বেশি, কার মানটা ওয়ানের থেকে কম। আমরা যদি এই জায়গাটায় মানগুলো বসাই, হিলিয়ামের মান বসাও 22.435, ক্যালকুলেশন করো, দেখো ওয়ানের বেশি দেখাবে। তাহলে এটার মান যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো নিচে আছে 22.414 আর উপরে আছে 35, তো 414 থেকে যেহেতু 435 বড়, তার মানে মান 1.0000 সামথিং দেখাবে, মানে একের থেকে বড় দেখাবে। এখন যদি আমরা ওর নিচের এই হিলিয়াম বসাই, তা এটা হলো 432, এখানে যদি 432 বসাই তবুও তো 414 থেকে বড়, তার মানে একের থেকে বেশি দেখাবে। তারপরে নিয়নেরটা দেখো 22.422, এখানে যদি আমি 414 থেকে 422 ওপরে লিখি, তার মানে নিয়নের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এ জেড গ্রেটার দেন 1। শুধুমাত্র এর নিচে এবার এই আদর্শ গ্যাসের জন্য যদি আমরা মান বসাই 22.414, এখানে 414 বসাও, তখন একদম এক্স্যাক্টলি 1 আসবে। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য মোলার আয়তনটা হলো যেটা, আর বাস্তব গ্যাসের মোলার আয়তন যেটা, সেটা যদি সমান করে দিই, তাহলে আদর্শ গ্যাসের জেড এর মানটা কত দেখাবে, 1। এখন যদি আমি আর্গনের জন্য বসাই এখানে 396, তো ওপরে ছোট হয়ে যাচ্ছে, নিচে বড়, এক্ষেত্রে আমাদের মানটা 0.9 সামথিং আসবে। যেহেতু নিচে 414, ওপরে হলো 396, তার মানে এক্ষেত্রে আমাদের মানটা কি হবে, অনের নিচে নেমে যাবে। আর এই যে নাইট্রোজেনের জন্য যদি আমরা মান বসাই, এখানে আর্গন 396, এখানে আর্গন 397 ছিল, আর নাইট্রোজেন 396, তার মানে এই নাইট্রোজেনের জেড এর মানটা কিন্তু ওয়ানের কম, যেটা বইয়ে ভুল দেয়া। অবশ্যই নিয়ন হবে যেটার জেড গ্রেটার দেন 1। তাহলে জেড গ্রেটার দেন 1 আছে তিনটা গ্যাসের। তবে মেডিকেলে আসলে অবশ্যই কি দিতে হবে, বইয়ের ভুলটাই সঠিক অ্যান্সার দিতে হবে। মেডিকেল অ্যাডমিশনে যদি আসে, তবে জেড গ্রেটার দেন 1 আমরা কোন তিনটা গ্যাস ধরবো, অবশ্যই সেক্ষেত্রে আমরা বইতে যে তিনটা ভুল লেখা আছে ওইটাই, হিলিয়াম, হাইড্রোজেন আর হলো নাইট্রোজেন। মেডিকেলের জন্য আমাদের এই তিনটা থাকবে, তবে ভার্সিটির জন্য অবশ্যই আমরা নিয়নটাকে নাইট্রোজেন করব। এখানে প্রিন্টিং মিস্টেক ছাড়া মনে হয় না অন্য কিছু হতে পারে। মেডিকেলের জন্য বইয়ে যে ভুল দেওয়া আছে ভুলটাই সঠিক দিয়ে আসতে হবে। তো এই গেল হলো সংকোচনশীল গুণাঙ্ক কার কত। এখন এই সংকোচনশীল গুণাঙ্ক জেড, এই জেড এর ভ্যালু থেকে আমরা কিছু আঁচ করতে পারি। কি ধরনের আঁচ করতে পারি, জেড এর তাৎপর্য, এই সংকোচনশীল গুণাঙ্ক জেড এর তাৎপর্য যদি কখন বলি, জেড দ্বারা আসলে কি বোঝা যায়। প্রথমত, যাদের হলো জেড গ্রেটার দেন 1, এদের হলো আন্তঃনবিক আকর্ষণ কম, বিকর্ষণ বেশি। এদের এই সকল গ্যাসগুলোর, বা এদের লিখতে পারো, এ সকল গ্যাসগুলোর, এ সকল গ্যাস তিনটা আন্তঃআণবিক বিকর্ষণ বেশি, আন্তঃআণবিক আকর্ষণ কম, বিকর্ষণ বেশি। আন্তঃআণবিক আকর্ষণ কম, মানে এরা আন্তঃআণবিক আকর্ষণ কম, ফলে এরা কম পোষণযোগ্য, এরা কম পেষণযোগ্য। অর্থাৎ এরা পানিতে বেশি বেশি সংকুচিত হতে চায় না, যেহেতু এদের আন্তঃআণবিক আকর্ষণ কম, এরা বেশি
সংকুচিত হতে চায় না, এই কারণে লিখছি কম্প্রেশন যোগ্য। কম্প্রেশন যোগ্য মানে কি, যে এরা বেশি সংকুচিত হতে চায় না। কম্প্রেশন যোগ্য, এদের পানিতে দ্রাব্যতাও কম। এদের পানিতে দ্রাব্যতাও কম। পানিতে দ্রাব্যতা কি হবে, কম হবে। 2 নম্বর তাৎপর্য হলো যাদের জেড লেস দ্যান 1, এ সকল গ্যাসগুলো, এ সকল গ্যাসগুলোর আন্তঃনবিক আকর্ষণ বেশি। ওইখান থেকে যা যা লিখছো আন্তঃনবিক আকর্ষণ এখানে লেখো বেশি। ফলে ফলে এরা বেশি পেষণযোগ্য। ফলে এরা বেশি পেষণযোগ্য, অর্থাৎ এরা পানিতে বেশি দ্রবণীয় হবে। এদের পানিতে দ্রবণীয়তাও বেশি। পানিতে দ্রবণীয়তা বেশি, বা পানিতে দ্রাব্যতা বেশি। আর 3 নম্বর তো একই কথা, জেড ইকুয়াল টু 1 হলে আদর্শ গ্যাস। এটা একটা ধারণা মাত্র, আদর্শ গ্যাস বলে কিছুই পাওয়া যাবে না। জেড এর তাৎপর্য এই তিনটা। জেড গেট লেস দ্যান 1 মানে এই সকল গ্যাসগুলো চাপ দিলে বেশি সংকুচিত হতে চায় না, আর চাপ দিলে বেশি সংকুচিত হতে চায় না বলে এরা পানিতে কম দ্রবণীয়। আচ্ছা, জেড লেস দ্যান 1 মানে এদের আন্তঃনবিক আকর্ষণ বেশি, আর যেখানে আন্তঃনবিক আকর্ষণ বেশি তারা বেশি সংকুচিত হবে চাপ দিলে। আর বেশি সংকুচিত হলে এরা পানিতে কি হবে, ডিজলভ হবে বেশি। তাহলে আদর্শ গ্যাস জেড ইকুয়াল টু 1 হলে, তো এই তিনটা তাৎপর্য একটু লিখে রাখো। এই গেল আমাদের সংকোচনশীল গুণাঙ্ক, অ্যামাগার বক্ররেখা পরীক্ষা। আর আরেকটা জিনিস এখান থেকে আমরা পড়ছি, সেটা হলো আদর্শ গ্যাস কোন কোন শর্তে বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। পরের টপিকে আমরা চলে গেলাম, 5 নম্বর টপিক, অণুবন্ধী অ্যাসিড ক্ষার আর লুইস অ্যাসিড ক্ষার। তো প্রথমে আসি আমরা অণুবন্ধী অ্যাসিড ক্ষার, যেটা আসলে ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ থেকে আসে। ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ। পোটোনীয় মতবাদ। এর আগে যদিও আরেকটা মতবাদ আছে, আরেনিয়াসের মতবাদ। তো এই আরেনিয়াসের মতবাদ আমাদের পরীক্ষাতে আসে না, এই জন্য ওটা আমরা লিখতেছি না, যদি একটু বলে দিচ্ছি। ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ থেকেই আসলে অণুবন্ধী অ্যাসিড ক্ষার কথাটা আসে। অণুবন্ধী অ্যাসিড ক্ষার, ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ। 1 নম্বরে আসি, ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ। আরেনিয়াসের মতবাদটা যদি একটু বলে দিই, এটা আমরা স্কিপ করছি কারণ এটা কখনো পরীক্ষাতে আসে না। আরেনিয়াসের মতবাদ, আরেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড কে ছিল, এই মতবাদ অনুসারে জল লাগবে, পানি লাগবে। যারা পানিতে এইচ প্লাস দিবে, যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দিবে, এরা হলো অ্যাসিড। আর এই মতবাদ অনুসারে ক্ষার কোনটা, যারা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস দিবে, তারা হলো ক্ষার। কিন্তু পানির অনুপস্থিতিতে, এই যে জলীয় কথাটার অনুপস্থিতিতে যদি থাকে, কে অ্যাসিড কে ক্ষার, এটা দিয়ে বলা সম্ভব না। অর্থাৎ আরেনিয়াসের মতবাদ অনুসারে আমি যদি বলি NH3 অ্যাসিড নাকি ক্ষার, কখনোই বলা পসিবল হবে না। কারণ এ হলো এইচ প্লাসও দেয় না, ওএইচ মাইনাসও দেয় না, কিন্তু আমরা ভালো করে জানি NH3 হলো ক্ষার। তাহলে এই যে ওএইচ যেহেতু ক্ষার, এই NH3 যেহেতু ক্ষার, এটা আরেনিয়াসের মতবাদ দিয়ে বলা সম্ভব না। ওকে, এখন চলে যাচ্ছি আমরা ব্রুনেস্টেড লাউরি বা পোটোনীয় মতবাদ, যেটা আমাদের মেন টপিক। এই মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার আইডেন্টিফাই করাটা খুবই সহজ। এই মতবাদ অনুসারে অ্যাসিড সমান কি, যে এইচ প্লাস দিবে। সিম্পলি পানি টানি কিছুই লাগবে না, পানির অনুপস্থিতি ছাড়াই যে এইচ প্লাস দিবে সে হলো অ্যাসিড। পানি টানির কোনো দরকার নেই। আর যে এইচ প্লাস গ্রহণ করবে সে হলো ক্ষার। একদম সহজ কথা। তাহলে এই মতবাদ থেকে যদি আমরা এখন একটা উদাহরণ দেখি, H2O আর NH3। H2O NH3 বিক্রিয়াটা যারা বোঝে না তাদের জন্য আমি একটু ভেঙে লিখি। পানির মধ্যে কিন্তু এইচ প্লাস ও এইচ মাইনাস থাকে। আর NH3টাকে যদি আমরা এভাবে লিখি, তা এই পানির এইচ প্লাসটা যদি NH3 গ্রহণ করে, তাহলে তৈরি হয় কিন্তু NH4 প্লাস। আর পানির কাছে কি পড়ে থাকবে, পানির কাছে পড়ে থাকবে হলো ওএইচ মাইনাস। তো এই হলো আমাদের জিনিসটা, যে এইচ প্লাস যদি NH3 গ্রহণ করে তো NH4 প্লাস হবে, আর পানির কাছে তখন পড়ে থাকবে কি, ওএইচ মাইনাস। তো এই বিক্রিয়াটাকে আমরা এটাই লিখে দিচ্ছি, ভেঙে শিখাইলাম একটু জাস্ট, NH4 প্লাস ওএইচ মাইনাস। এখন এখান থেকে খেয়াল করে যদি আমরা দেখি যে এইচ প্লাসটা দিচ্ছে হলো
H2O, তো যে এইচ প্লাস দিবে এই মতবাদ অনুসারে সে হলো কি অ্যাসিড। তাহলে এটাকে আমরা অ্যাসিড লিখলাম, এটা মুছে দিলাম। তাহলে এই যেহেতু H2O একে একটা এইচ প্লাস দেয়, সুতরাং এইটা হলো আমাদের সেই অ্যাসিড। আর এটা সেই প্রোটনটা গ্রহণ করে বলে এটাকে আমরা বললাম ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার আমরা কিন্তু পেয়ে গেছি, এটা প্রোটন দেয় বলে অ্যাসিড আর এটা প্রোটন গ্রহণ করে বলে ক্ষার। এখন এই NH3 থেকে যদি এখানে একটা দাগ দিই আর H2O থেকে যদি এখানে একটা দাগ দিই, তবে আমরা আরো একটা করে অ্যাসিড আরো একটা করে ক্ষার পাবো। কিভাবে পাই খেয়াল করো। এই মতবাদের আর একটা কথা হলো যে সাম্যাবস্থা যদি দেওয়া যায় তবে সেখানে এক জোড়া অ্যাসিড আর এক জোড়া ক্ষার তুমি অবশ্যই পাবে। বলা হচ্ছে কি, যে ক্ষার থেকে একটা প্রোটন গ্রহণ করে যে জিনিসটা তৈরি হয়েছে তার কাছে একটা এইচ প্লাস বেশি যেহেতু হয়ে গেছে, সুতরাং এ একটা প্রোটন দিতে পারে। এ একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করে এই অবস্থায় আসছে, তো এর কাছে একটা এইচ প্লাস বেশি আছে। এই এইচ প্লাস তো সে খুব সহজে আরেকজনকে দিতে পারে। তাহলে এইচ প্লাস যেহেতু সে দিতে পারে, এ কারণে এটাকে আমরা বলবো হলো অ্যাসিড। কার অ্যাসিড? এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। তার মানে ক্ষার থেকে একটা অনুবন্ধী অ্যাসিডের জন্ম নেয়, অনুবন্ধী অ্যাসিড। তাহলে ক্ষার একটা প্রোটন গ্রহণ করে যে অ্যাসিড তৈরি করে সেটাকে কি বলবো আমরা? অনুবন্ধী অ্যাসিড। তা যদি আমরা অনুবন্ধী অ্যাসিডের সংজ্ঞাটা লিখি, এটা কিন্তু ঢাকা ভার্সিটি রিটেনে ছিল যে অনুবন্ধী অ্যাসিড কাকে বলে। ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে, ক্ষার একটি প্রোটন গ্রহণ করলে, কোন ক্ষার একটি এইচ প্লাস গ্রহণ করলে, গ্রহণ করলে যে অ্যাসিড উৎপন্ন হয়, কোন ক্ষার একটি প্রোটন গ্রহণ করলে যে অ্যাসিড উৎপন্ন হয়, এটাকেই বলতেছি আমরা অনুবন্ধী অ্যাসিড। আর এবার দেখো, অ্যাসিড থেকে যেটা তৈরি হয়েছে তার কাছে অ্যাসিড যেহেতু একটা প্রোটন দিয়ে দিছে, সুতরাং এর কাছে একটা ওইচ এর এইচ প্লাস এর ঘাটতি দেখা দিছে। তো এ সহজে একটা এইচ প্লাস কে গ্রহণ করতে পারে, ওই যেহেতু মাইনাস একটা এইচ প্লাস গ্রহণ করতে পারে। সুতরাং অ্যাসিড থেকে যেটা তৈরি হয় সেটা হলো অনুবন্ধী ক্ষার। কারণ কি, অ্যাসিড সবসময় একটা এইচ প্লাস ছেড়ে দেয়, আর যেটা তৈরি হয় সেটা একটা এইচ প্লাস কি করতে পারে? গ্রহণ করতে পারে। আর এই মতবাদ অনুসারে যে এইচ প্লাস গ্রহণ করবে সে হলো ক্ষার। অ্যাসিড থেকে যেহেতু আসছে এই জন্য বলা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার। তো যদি আমি অনুবন্ধী ক্ষারের সংজ্ঞা দিই, তাহলে এর সংজ্ঞাটা হবে কি? কোন অ্যাসিড একটি এইচ প্লাস ত্যাগ করার ফলে, ত্যাগ করলে যে ক্ষার উৎপন্ন হয়, যে ক্ষার উৎপন্ন হয়, তাহলে কোন ক্ষার একটি প্রোটন গ্রহণ করলে যে অ্যাসিড হয় সেটাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। আর কোন অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করার ফলে যেটা তৈরি হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলবো। তাহলে অনুবন্ধী অ্যাসিড কি? যে ওর কাছে একটা এইচ প্লাস বেশি থাকে বলে সে ছেড়ে দেয়। অনুবন্ধী ক্ষার কি? ওর কাছে একটা ওইচ এর ঘাটতি থাকে বলে একটা গ্রহণ করে। তাহলে এই হলো আমরা এই মতবাদ অনুসারে কে অ্যাসিড কে ক্ষার খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। যে অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার হয়, ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড হয়, এই কথাটুকু যার মাথার মধ্যে থাকে সে সবসময় পারবে যে অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারের জন্ম নেয় আর ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিডের জন্ম নেয়। একদম অপোজিট কথা, অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারের জন্ম নেয়, ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিডের জন্ম নেয়। ওকে, তাহলে এইটুকু কথা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এখন এই মতবাদ অনুসারে উপধর্মী কিছু যৌগ দেখতে পাবো। এই মতবাদ অনুসারে উপধর্মী। আচ্ছা, অনুবন্ধী জোড়াতে একটু বলে নেওয়া দরকার। দেখো, কনজুগেট পেয়ার বা অনুবন্ধী জোড়া, অনুবন্ধী জোড়া আবার কি জিনিস? শুধুমাত্র একটা প্রোটনে যদি দুইটা পদার্থকে পার্থক্য করা যায়, শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি এইচ প্লাসে পার্থক্য হলে ওই দুইটাকে আমরা পরস্পরের অনুবন্ধী জোড়া বলবো। তাহলে এখানে এই যে দাগ দিছি আমি, এই দাগ দেওয়াটাই হলো আসলে অনুবন্ধী জোড়ার দাগ। দেখো, NH3 যদি একটা এইচ প্লাস গ্রহণ করে এটা হয়, আবার এ যদি একটা এইচ প্লাস ছেড়ে দেয় এটা হয়। তার মানে একটা এইচ প্লাস এই দুইজনের মধ্যে পার্থক্য আছে। তার মানে এখানে অনুবন্ধী জোড়া এরা। এটাকে আমরা বলতে পারি কি? অনুবন্ধী জোড়া। আবার এই H2 আর OH এর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, এ একটা প্রোটন ছেড়ে দিয়ে এটা হয়, এর কাছে একটা প্রোটন যোগ করলে আবার এটা হয়। তার মানে এই দুইজন হলো অনুবন্ধী জোড়া, অনুবন্ধী জোড়া। তো অনুবন্ধী জোড়ার আমি যদি কিছু এক্সাম্পল লিখি, এখানে যে দুইটা আছে, যেমন অনুবন্ধী জোড়ার একটা এক্সাম্পল আমরা দিতে পারি NH3 আর NH4 প্লাস।
একটা প্রোটন এদের মধ্যে পার্থক্য। যেমন আমরা পানির ক্ষেত্রে দিতে পারি H2O OH-। পানির কিন্তু আরো একটা হয়, H2O আর H3O+, দুটাই কিন্তু পানির অনুবন্ধী জোড়া হয়। কারণ কি, এই যে H2O একটা প্রোটন ছেড়ে দিলে এটা হয়, এটা একটা প্রোটন গ্রহণ করলে এটা হয়। আবার এটার কাছে যদি যাই, H2 একটা প্রোটন গ্রহণ করলে এটা হয়, একটা প্রোটন ছেড়ে দিলে এটা হয়, সুতরাং এটা একটা অনুবন্ধী জোড়া হয়। আরো অনুবন্ধী জোড়ার যদি আমরা এক্সাম্পল দিই, এটা একটু মুছে এই পাশে একটু সরাই লিখি। NH4+ প্লাস হলো OH-, এটা অনুবন্ধী ক্ষার ছিল। 4 নম্বর যদি এটা দেখো, H2SO4 আর হলো HSO4-, এটা কিন্তু অনুবন্ধী জোড়া হয়। কারণ একটা প্রোটন ছেড়ে দিলে এটা হয়, একটা প্রোটন গ্রহণ করলে এটা হয়। আর কি অনুবন্ধী জোড়া হতে পারে, যেমন H2S আর এইচএস অনুবন্ধী জোড়া হতে পারে। কিভাবে, একটা প্রোটন দাও এর কাছে দেখো এটা হয়, একটা প্রোটন ছেড়ে দাও দেখো এটা হয়। তার মানে অনুবন্ধী জোড়া বুঝতে গেলে শুধুমাত্র দেখবো যে একটা হাইড্রোজেনের পার্থক্য আছে কিনা। এর থেকে দেখো, এখানে NH3, এখানে NH4+, একটা H+-এ পার্থক্য আছে। এখানে এইচ আর এখানে ওইচ, একটা প্রোটনের পার্থক্য, এখানের সাথে এটার খেয়াল করে একটা H+, মানে দুইটার মধ্যে একটা প্রোটন যোগ করলে যেটা হবে, ত্যাগ করলে পর আগেরটা হবে। তো এটা একটা প্রোটন ছেড়ে দিলে এটা হয়, আবার এটার সাথে একটা প্রোটন যোগ করলে এটা হয়। একটা এইচে যদি পার্থক্য হয়, একটা এইচ না ঠিক H+-এ যদি পার্থক্য হয়, তাদেরকে আমরা কি বলবো, অনুবন্ধী জোড়া বলবো। তো এই কথাটুকু আমাদের স্মরণ রাখতে হবে যে অনুবন্ধী জোড়া হতে গেলে কি হয়, একটা প্রোটনের পার্থক্য থাকতে হয়। এবার আসা যাক আরেকটা জিনিস এখান থেকে আমাদের জানলেই শেষ, সেটা হলো এই মতবাদ অনুসারে উভধর্মী। আর আরেকটা কথা ভুলে গেলে চলবে না, যে অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার হয়, ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড হয়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এই মতবাদ অনুসারে এবার যাই, উভধর্মী পদার্থ কারা ছিল। এই মতবাদ অনুসারে উভধর্মী, এই মতবাদ অনুসারে উভধর্মী কারা, মানে যাদের এসিড ধর্ম আছে আবার ক্ষার ধর্ম আছে। এই মতবাদ অনুসারে উপধর্মী হলো যাদের এরকম ঋণাত্মক আছে, HSO4-, HCO3-, তারপরে হলো HPO4 2-, তারপরে আমরা লিখতে পারি HPO4 H2PO4-, এরপরে লেখা যেতে পারে হলো HS-। এরকম নেগেটিভ চার্জ যদি দাও, আর পানিটা অবশ্যই, এটা অনেকে ভুলে যায়, সবগুলো নেগেটিভ চার্জ থাকে, পানির কিন্তু নেগেটিভ পজিটিভ নাই, তবুও সেটা কি উভধর্মী। তাহলে এই মতবাদ অনুসারে ব্রুনস্টেড লাউরি পোটনীয় মতবাদ অনুসারে উভধর্মী কারা, এরকম যাদের নেগেটিভ চার্জ থাকবে এরা উভধর্মী। কেন উভধর্মী প্রমাণ দিই, ক্ষেত্র বিশেষ এরা একটা ফোটন ছাড়তেও পারে, এরা একটা ফোটন গ্রহণও করতে পারে। বিশ্বাস হয় না, দেখো, এই HSO4-কে যদি আমি NH3 এর কাছে দিই, তাহলে একে একটা ফোটন দিয়ে দেয় প্রথমে, তাহলে NH4+ হয়, আর এর কাছে থাকে হলো SO4-, একটা ফোটন একে ছেড়ে দিছে, তার মানে এখানে সে অ্যাসিড হিসেবে আচরণ করতেছে। আবার এই সেম জিনিসটাকে যদি আমি ক্ষার হিসেবে প্রমাণ দিতে চাই, তাহলে এই HSO4- এর সাথে এখন আমরা HCl এর বিক্রিয়া যদি দিই, HCl এর কাছ থেকে সে এখন একটা প্রোটন গ্রহণ করে বসে থাকে, অর্থাৎ তৈরি করে হলো H2SO4 আর হলো Cl-। তাহলে এখন খেয়াল করো, এই জায়গায় সে কি কাজ করে, একটা প্রোটন ছেড়ে দিচ্ছে বলে সে অ্যাসিড, মানে এখানে সে অ্যাসিড। আবার এখানে HCl এর থেকে একটা H+ গ্রহণ করছে, H+ যদি গ্রহণ করে তাহলে সে কি ক্ষার। তার মানে এরকম নেগেটিভ আয়ন যদি দেয়া যায়, এই নেগেটিভ আয়নগুলো সবসময় এই মতবাদ অনুসারে উভধর্মী, কারণ এদের দ্বৈত সুযোগ থাকে। দ্বৈত সুযোগ বলতে কি বোঝাইতে চাচ্ছি, যে এরা প্রোটন ছাড়তেও পারে আবার প্রোটনকে গ্রহণও করতে পারে। যদি প্রোটন ছেড়ে দেয় তাহলে কি অ্যাসিড, আর যদি প্রোটন গ্রহণ করে তাহলে কি ক্ষার। তাহলে এই উপধর্মী কারা, এই এক্সাম্পল কিন্তু পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে, যে এই মতবাদ অনুসারে নিচের কোনটি উভধর্মী। তাহলে উভধর্মী আশা করি আমরা চিনতে পারবো, এরকম নেগেটিভ চার্জ আর পানি। পানি এই মতবাদ অনুসারে কি উভধর্মী। এখন আসা যাক, যেহেতু এরা উভধর্মী, এদের অনুবন্ধী অ্যাসিডও আছে, এদের অনুবন্ধী ক্ষারও আছে। এখন পরীক্ষাতে জিজ্ঞাসা করবে যে HSO4- এর অনুবন্ধী অ্যাসিডটা কি, এর অনুবন্ধী অ্যাসিডটা কি। আবার জিজ্ঞাসা করবে যে HSO4- এর অনুবন্ধী ক্ষারটা কি, এর অনুবন্ধী ক্ষারটা কি। তো যদি আমরা এর অনুবন্ধী অ্যাসিডটা দেখি, তাহলে অনুবন্ধী অ্যাসিড যদি হয়, অনুবন্ধী অ্যাসিড যদি হয়, তাহলে অনুবন্ধী অ্যাসিড কার থেকে আসে, মনে আছে একটু আগেই বলছিলাম যে অনুবন্ধী অ্যাসিড সবসময় একটা ক্ষারের থেকে তৈরি হয়। তাহলে যেহেতু এর অনুবন্ধী অ্যাসিড জানতে চাওয়া হচ্ছে, তার মানে HSO4- এখানে নিজে ক্ষার, এখানে সে নিজে ক্ষার, নিজে ক্ষার।
এখন এই মতবাদ অনুসারে কে অ্যাসিড ছিল মনে আছে, যে এইচ প্লাস দিবে, সে হলো অ্যাসিড। আর এই মতবাদ অনুসারে ক্ষারকে যে এইচ প্লাস গ্রহণ করবে। তাহলে এইচএসও4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড যদি বলি আমরা, তাহলে এর অনুবন্ধী অ্যাসিড যেহেতু জানতে চাওয়া হয়েছে, তাহলে এই কথা থেকে আমরা বুঝে ফেললাম যে ওর অনুবন্ধী অ্যাসিড জানতে চাওয়া হচ্ছে মানে সেখানে নিজে ক্ষার। আর নিজে ক্ষার যদি হয়, এই মতবাদ বলতে চাচ্ছে যে ক্ষার একটা এইচ প্লাস গ্রহণ করবে। সুতরাং এই সাইডটা দেখে আমরা এই ডিসিশনটা নিছি। অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে মানে সে নিজে ক্ষার, নিজে ক্ষার যদি হয় ক্ষার একটা প্রোটন গ্রহণ করে, এর কাছে একটা প্রোটন গ্রহণ করাই দিলে সেটা হবে আমাদের H2SO4। খুব সিম্পল ভাবে করা যায়। এবার এখানে অনুবন্ধী খাত জানতে চাইছে, তাহলে সে নিজে কি, নিজে হলো সে এখানে একটা অ্যাসিড। নিজে যদি অ্যাসিড হয়, এই মতবাদ বলতে চাই কি যে অ্যাসিড হলে একটা প্রোটন ছেড়ে দিবে। তো এ যদি একটা প্রোটন ছেড়ে দেয় এখান থেকে, তাহলে সেটা আমাদের হবে কি SO4। এই যে একটা মাইনাস ছিল, একটা এইচ প্লাস যেহেতু চলে গেছে, তাহলে হবে SO4 2 মাইনাস। সিম্পল কনসেপ্ট, যে অনুবন্ধী অ্যাসিড জানতে চাইলে তুমি পাশে লিখে নিবা নিজে খাত। নিজে খাত যদি হয় একটা প্রোটন গ্রহণ করে দিব, এর কাছে একটা প্রোটন গ্রহণ করে দিলে H2SO4। আর এইচএসও4 মাইনাসের অনুবন্ধী খাত জানতে চাইছে, তাহলে নিজে অ্যাসিড, নিজে অ্যাসিড হলে একটা প্রোটন ছেড়ে দিবে, একটা প্রোটন ছেড়ে দিলে কি হবে SO4 2 মাইনাস। ওকে, আমরা এরকম আরো দুইটা যদি দেখাই, যেমন আমরা পানির ক্ষেত্রে দেখাই যদি, পানি H2O। H2O এর ক্ষেত্রে আমি জানতে চাইলাম এর অনুবন্ধী অ্যাসিড কি, এর অনুবন্ধী অ্যাসিড। পানি তো এখানে উভধর্মী লেখা আছে, যারা উভধর্মী তাদের অনুবন্ধী অ্যাসিড ক্ষার পাবো। আচ্ছা, আবার H2O এর অনুবন্ধী ক্ষার জানতে চাচ্ছি। তাহলে অনুবন্ধী অ্যাসিড মানে কি, সে নিজে, নিজে হলো এখানে ক্ষার। নিজে ক্ষার যদি হয় একটা প্রোটন গ্রহণ করবে, একটা প্রোটন গ্রহণ করাই দিলে পানি কি হবে, H3O প্লাস। আর অনুবন্ধী ক্ষার জানতে চাইছে, তাহলে নিজে কি, এরকম আমরা ব্র্যাকেটে সবসময় লিখে নিব। এই ব্র্যাকেটে এইটুকু লিখলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। তাহলে নিজে সে অ্যাসিড, নিজে যদি অ্যাসিড হয় তাহলে একটা প্রোটন কি করবে, ছেড়ে দিবে, তাহলে কি হবে OH মাইনাস। খুব সহজেই আমরা জিনিসটা পেয়ে যাই। তাহলে কোনো একটা কিছুর অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার বের করাটা কোনো বিষয় না। আমরা যদি আরো দেখাই, যেমন এখন আমি তোমাকে বললাম যে H2PO4, H2PO4 মাইনাস, H2PO4 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার। এখন অনুবন্ধী অ্যাসিড মানে কি, নিজে ক্ষার। তাহলে এখানে সে নিজে ক্ষার, নিজে ক্ষার যদি হয় একটা প্রোটন কি করবে, গ্রহণ করাতে হবে। একটা প্রোটন গ্রহণ করাই দিলে সে কি হবে, H3PO4 হয়ে যাবে, ছিল H2 এখন হবে H3PO4। আর এখানে অনুবন্ধী খাদ জানতে চাইছি, তাহলে নিজে অ্যাসিড, নিজে অ্যাসিড, নিজে অ্যাসিড মানে কি একটা প্রোটন ছেড়ে দিবে। তো H2PO4 এখানে দুইটা ছিল, একটা প্রোটন কিন্তু ছাড়বে, একের বেশি কিন্তু কখনোই না। এখানে দুইটা এইচ ছিল, এখন হবে একটা এইচ, তাহলে H PO4 2 মাইনাস ছিল, এটা হবে H3, একটা মাইনাস ছিল এখন হবে 2 মাইনাস। তো এই হলো আমাদের কথা, যে একটা প্রোটন গ্রহণ করবে একটা প্রোটন ছাড়বে। কারণ প্রোটন গ্রহণ নাকি ছাড়বো সেটা ডিসিশন নেবো এই পাশ থেকে এই পাশ লিখে। অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে মানে নিজে ক্ষার, নিজে ক্ষার হলে একটা প্রোটন কি করে, ক্ষার এই মতবাদ অনুসারে ক্ষার সবসময় ছাড়ে, তাহলে সরি ক্ষার সবসময় গ্রহণ করে। তাহলে অনুবন্ধী অ্যাসিড মানে নিজে ক্ষার, নিজে ক্ষার মানে একটা প্রোটন কি করবে, গ্রহণ করবে, এর সাথে একটা প্রোটন গ্রহণ করাই দিলে এটা। আর এখানে অনুবন্ধী খাত জানতে চাইছে, তাহলে নিজে অ্যাসিড, নিজে অ্যাসিড মানে একটা ছেড়ে দিবে, এখান থেকে যদি একটা ছেড়ে দিই তাহলে H PO4 2 মাইনাস হবে। মাইনাস একটা ছিল, যেহেতু একটা প্লাস চলে গেছে এই জন্য 2 মাইনাস হয়ে গেছে। আশা করি অনুবন্ধী অ্যাসিড ক্ষার জানতে বা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আসো এর প্রশ্ন কেমন আসে আমরা যদি দেখি। প্রথমে প্রশ্ন আছে যে এখানে ব্রুনেস্টেড লাউরি বা ব্রুনেস্টেড লাউরি মানে এই মতবাদ, ব্রুনেস্টেড লাউরি যদি মতবাদ হয় তা এই মতবাদ অনুসারে অ্যাসিডকে, তো অ্যাসিড মানে যে প্রোটন ছাড়তে পারবে। এখানে অ্যাসিড মানে কি, এই মতবাদ আমাদের বলছে কি যে প্রোটন দিবে সে অ্যাসিড। তো এ তো প্রোটন দিতে পারবে না, এও তো প্রোটন দিতে পারবে না, এও তো প্রোটন দিতে পারবে না, মানে এইচ প্লাস দিবে কে, এই যে NH4 প্লাস এইচ প্লাস দিতে পারবে। তাহলে এইটা হলো এই মতবাদ অনুসারে অ্যাসিড। সিম্পল কনসেপ্ট, এটা হলো একটা ফোটন দিতে পারবে। এগুলোর কিন্তু ফোটন দেওয়ার কোনো সুযোগ নাই, ফোটন দেওয়ার কোনো সুযোগ নাই। এ কারণে এরা হলো
হবে না, এরা কিন্তু প্রোটন গ্রহণ করতে পারবে, এটাও কিন্তু প্রোটন গ্রহণ করবে, এটাও প্রোটন গ্রহণ করবে। মানে এই তিনটা কিন্তু ক্ষার। আর এইটা প্রোটন দিতে পারবে, এটা প্রোটন দিতে পারবে, এটা প্রোটন গ্রহণ করতে পারবে না। তাহলে এর যেহেতু দেওয়ার ক্ষমতা আছে, এটা হলো অ্যাসিড। নিচের কোনটি ব্রুনেস্টেড লাউরি অ্যাসিড? তাহলে অ্যান্সার হবে ডি। এবছর প্রশ্ন কিন্তু ছিল। নিচের কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড খার একটু পরে, আমরা আগে এটা শেষ করি। নিচের কোন যৌগটি উভধর্মী যৌগ নয়? আমার বোর্ডে তাকায় দেখো, উভধর্মী গুলো আমি লিখে রাখছি, দেখলেই বোঝা যায় যে উভধর্মী কোনটা হবে। এই যে 3 নম্বর প্রশ্ন, কোনটি উভধর্মী? খেয়াল করো, নেগেটিভ 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 আর পানি, একদম শেষেরটা পানি মনে রাখতে হবে। তো এই এক্সাম্পল গুলোর মধ্যে থেকেই দেখো আছে, এই যে পানি উভধর্মী, এইচ মাইনাস মাইনাস, এই যে নেগেটিভ চার্জ মাইনাস উভধর্মী। এই এইচ নেগেটিভ না, দেখো এইচ এর মধ্যে লিখি নাই, এইচ হলো উভধর্মী যৌগ না। আচ্ছা, 4 নম্বর এমসিকিউ দেখো, আমাদের বলছে কি অনুবন্ধী অম্লক্ষার যুগল। তো অনুবন্ধী অম্লক্ষার যুগলের হওয়ার নিয়ম কি বলছি? একটা এইচ প্লাসে পার্থক্য দেবে, এখনো লেখা আছে, শুধুমাত্র একটা এইচ প্লাসে পার্থক্য হলে তারা অনুবন্ধী অ্যাসিড ক্ষার হবে। তো দেখি এটার মধ্যে একটা এইচ প্লাসে পার্থক্য হয় কিনা, এটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। এটাতে খেয়াল করো যে H2SO4 থেকে একটা এইচ যদি বাদ দিয়ে দাও এখানে আসে, তার মানে এটা অনুবন্ধী জোড়া। একটা এইচ বাদ দিলে এটা হয়, আর একটা এইচ প্লাস যদি এর সাথে যোগ করো আবার এটা হয়, তার মানে এটা অনুবন্ধী জোড়া। আর এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই, দেখো H3O4 এর সাথে CO3 মাইনাস যাই না। H2SO3, এখানে H2SO3 আছে, হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন দুইটা, আবার এখানে হাইড্রোজেন জিরো, দুইটা এইচে পার্থক্য। আমি তো বারবার বলে দিছি যে একটা এইচে পার্থক্য হতে হবে, শুধুমাত্র একটা এইচ প্লাসে, একটা এইচ প্লাসের বেশি পার্থক্য হলে হবে না, এখানে দুইটা এইচে পার্থক্য হয়ে গেছে, এখানে দুইটা এইচ, এখানে একটা এইচ নাই, সুতরাং এটা আমরা নিতে পারতেছি না। কারণ অনেকের কোশ্চেন হচ্ছে যে এখানে তো একটা এইচে পার্থক্য আছে, আরে ভাই এইচ না, এইচ প্লাসে পার্থক্য হতে হবে, এইচ প্লাসে পার্থক্য হতে হবে। তাহলে দুইটা কারণে এই অ্যান্সারটা আমরা নিতে পারতেছি না। প্রথম কারণটা আমরা এখন বলি। প্রথম কারণটা হলো এখানে যে NH2 বলে আসলে কোনো অস্তিত্ব নাই, NH2 বলে কোনো যৌগের অস্তিত্ব আসলে নাই। NH2 কি হতে পারতো? NH2, এই NH2 বলে কিছু নাই, NH2 হলো জৈব যৌগের একটা মূলক, কিন্তু NH2 বলে আসলে বাস্তবে কিছু নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, NH2 কে যদিও আমরা যৌগ ধরতাম, রিয়েল যদি NH2 কে একটা যৌগ ধরতাম, তো ওকে যদি একটা এইচ প্লাস গ্রহণ করাতাম আমরা, তা NH3 প্লাস হতো। NH3 কি বাস্তবে কখনো প্লাস দেখছো? NH3 তো একটা অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের উপরে কি কখনো তুমি প্লাস দেখছো? না। সুতরাং এই প্রথম অপশনটা আসলে কোনো মধ্যে অপশনের মধ্যেই পড়ে না, এটা একটা ভুল অপশন। মানে NH2 বলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয়ত, NH2 এর সাথে NH প্লাস যদি গ্রহণ করাতাম তো NH3 প্লাস দিতে হতো। অর্থাৎ এই কারণে আমরা প্রথম অপশনটা মোটেই নিতে পারবো না। পরে চলে যাচ্ছি, 6 নম্বর এমসিকিউ, অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগলের সঠিক সমীকরণ। তো অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগলের সঠিক সমীকরণ চাইছে, একটা প্রোটনের পার্থক্য হতে হবে। এই যে একটা প্রোটনের পার্থক্য আছে এখানে, দেখো H2H3O প্লাস, আর HCl এর সাথে তো H2O প্লাস যায় না, HCl একটা প্রোটন ছেড়ে দিলে Cl মাইনাস হবে, তো এর সাথে তার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, মানে একটা প্রোটন দিয়ে পার্থক্য হয় না। তাহলে সবগুলো সঠিক না, একমাত্র এ নাম্বারটা সঠিক। অ্যাসিডের তীব্রতা ক্রম, পরের প্রশ্ন, অ্যাসিডের তীব্রতা ক্রম। অ্যাসিডের তীব্রতা ক্রম আমরা পড়ছি হলো সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ। ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এর প্রশ্ন এখানে দিয়ে দিছে, এটা হলো অ্যাসিডের তীব্রতা ক্রম। এই যে অক্সি অ্যাসিড সবচেয়ে বেশি তীব্র, তারপরে এইচসিএল, এইচসি ডবল এইচ, এটা অ্যান্সার। এই অ্যাসিডের তীব্রতা ক্রম আমরা শিখছি হলো ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ, চলে যাও ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ অ্যাসিডের তীব্রতা ক্রম, ওখান থেকে পড়ে নাও। আর এই যে ক্রম লিখছে, এই ক্রম মুখস্থ করার কোনো দরকার নেই, এই ক্রম মুখস্থ করে নিজের মাথা নষ্ট করো না, এই ক্রম মুখস্থ করতে চাওয়ার কোনো দরকার নাই। আমরা অ্যাসিডের তীব্রতা ক্রম যেটা শিখাইছি সেটা দেখে আসো সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে। আচ্ছা, এই প্রশ্ন দেখো, কোনটি সঠিক নয় বলছে, ব্রুনেস্টেড লাউরি তত্ত্বে ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পায়। এই তথ্য বলে কোনো সঠিক কোনো তথ্য না এটা। দেখো, ব্রুনেস্টেড লাউরি তত্ত্বে ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পায়, এটা কোনো ভ্যালিড কোনো কথা না। অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটি এইচ প্লাস
অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটি এইচ প্লাস বেশি থাকে, সব লুইস অ্যাসিড হলো ব্রুনেস্টেড লাউরি। আচ্ছা, এখানে লুইস তত্ত্বে অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পায়, এটা সঠিক না। এখানে অ্যান্সার লিখে রাখছে ডি, এটাও সঠিক না। সব লুইস অ্যাসিড হলো ব্রুনেস্টেড লাউরি অ্যাসিড, শর্ট লুইস অ্যাসিড না, এটাও সঠিক না। এই অ্যান্সারটা কিন্তু ডি ভুল, এই বি নাম্বার অ্যান্সারটা সঠিক আছে। অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটি এইচ প্লাস বেশি থাকে। দেখো, এই নিয়ম কিন্তু আমরা শিখছি যে অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটা এইচ প্লাস কি থাকে, বেশি থাকে। যেমন এই যে অনুবন্ধী অম্ল যদি বলি, যেমন H2O, এর অনুবন্ধী অম্ল যদি আমরা বের করি, এর অনুবন্ধী এর অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড মানে কি, সে নিজে ক্ষার, সে হলো এখানে কি, নিজে ক্ষার। নিজে ক্ষার যদি হয় একটা ফোটন কি করবে, গ্রহণ করবে। তাহলে একটা ফোটন গ্রহণ করাই দিলে H3O প্লাস। তাহলে H2 এর অনুবন্ধী অ্যাসিডটা হলো H3O প্লাস। কিভাবে বের করছে, অনুবন্ধী অ্যাসিড মানে নিজে ক্ষার, নিজে ক্ষার মানে একটা ফোটন গ্রহণ করলে H3O প্লাস। তো এই যে অনুবন্ধী অম্লে একটা ফোটন কার থেকে বেশি থাকে, এই ক্ষারের থেকে, এটা ক্ষার, এই ক্ষারের থেকে অনুবন্ধী অম্লেতে কি আছে, একটা ফোটন বেশি আছে না। তার মানে এই তথ্য সঠিক, ডি নাম্বারটা সঠিক, বাকি চারটা কিন্তু ভুল। এই ডি নাম্বার তথ্য ভুল, সব লুইস অ্যাসিড ব্রুনেস্টেড লাউরি অ্যাসিড না। যেমন LCl3 হলো একটা ব্রুনেস্টেড এই লুইস অ্যাসিড। আর লুইস অ্যাসিডে দেখো তো, এটা ব্রুনেস্টেড লাউরি অ্যাসিড কখনো পড়বে, ব্রুনেস্টেড লাউরির মধ্যে যাবেই না। এটা কিন্তু একটা লুইস অ্যাসিড, একটু পরে আমরা লুইস মতবাদ শিখবো, তখন দেখতে পাবো। সুতরাং ডি নাম্বার তথ্য সঠিক না। এখানে অ্যান্সারটা ভুল দেয়া, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে বি। ঠিক আছে, টাইপিং মিস্টেক মনে হয়, ডি দিতে, বি দিতে যে ডি দিয়ে ফেলছে। অনুবন্ধী খাত জানতে চাইছে, দেখো H3O4 2 এর অনুবন্ধী খাত তো নিজে কি, এখানে সে নিজে অ্যাসিড, আমরা এরকম লিখে নিব, সে নিজে অ্যাসিড, বাসা লিখে নিবা। নিজে অ্যাসিড যদি হয় একটা ফোটন ছেড়ে দিবে। যেহেতু জানতে চাইছে আমাদের ক্ষার, তাহলে এখানে সে নিজে হলো একটা অ্যাসিড, এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে নিবা যে নিজে হলো সে একটা অ্যাসিড। নিজে যদি অ্যাসিড হয় একটা ফোটন ছেড়ে দিবে, তো একটা ফোটন ছেড়ে দিলে কি হবে, PO4 3 বি নাম্বার হবে। ওকে, এরপরে লুইস অ্যাসিড। লুইস কার একটু পরে হচ্ছে। আচ্ছা, পটনাশক্তি বেশি, এই যে পটনাশক্তি বেশি যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা করছে শুধুমাত্র একটা জিনিস, কোনটি বেশি অম্লীয়। তো NH3 আর PH3-র মধ্যে NH3 বেশি অম্লীয় বলে এটার পটনাশক্তি বেশি, এটার পটনাশক্তি বেশি। আর এটা হলো উভধর্মী। H2S হলো অম্লধর্মী আছে, কিন্তু এটা সামান্য অম্লধর্মী। অম্ল মানে কি, সে প্রোটন ছেড়ে দিবে, তো এটা প্রোটন ছেড়ে দিবে, এর পটনাশক্তি নাই। আর এই দুইটা হলো ক্ষার, এই দুইটা ক্ষার বলে এরা হলো পটনাশক্তি আসে, অর্থাৎ যারা H+ গ্রহণ করবে তারা হলো ক্ষার। কারণ কে বেশি ক্ষারীয়, সে বেশি প্রোটন গ্রহণ করবে। প্রশ্নটা পটনাশক্তি বেশি মানে জিজ্ঞাসা করছে কে বেশি ক্ষারীয়, এখানে প্রশ্নটা হচ্ছে কি, কে বেশি ক্ষারীয়। NH3 আর PH3-র মধ্যে যে বেশি ক্ষারীয় হবে, সে প্রোটনটা বেশি আসক্তি আছে, মানে H+ কে সে বেশি আকর্ষণ করবে। তো এর একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি একটু পরেই, যে NH3 আর PH3-র মধ্যে NH3-র প্রোটন আসক্তি বেশি, কারণ এটা বেশি ক্ষারীয়। আচ্ছা, পরের প্রশ্ন, OH- আয়নের অনুবন্ধী অ্যাসিড। তো অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে মানে কি, অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে মানে সে নিজে, এখানে কি দিবা, নিজে হলো ক্ষার। এখানে অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে মানে নিজে ব্র্যাকেটে লিখে নাও, নিজে হলো ক্ষার। তো নিজে যদি ক্ষার হয় একটা ফোটন কি করবে, গ্রহণ করবে, একটা ফোটন গ্রহণ করাই দিলে বি নাম্বারটা। এই হলো আমাদের অনুবন্ধী অ্যাসিড ক্ষারের যাবতীয় প্রশ্ন। এরপরে লুইস অ্যাসিড আছে, লুইস অ্যাসিড আর এই যে অ্যাসিডের তীব্রতা ক্রম। তা লুইস অ্যাসিড ক্ষার একটু পরে যাচ্ছি। আচ্ছা, 13 নম্বর MCQ, যে পদার্থ প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে, যে পদার্থ প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে, অম্লক্ষার সম্পর্কিত কোন তত্ত্ব, এইগুলো ব্রুনেস্টেড তত্ত্ব, এই যে ডি নাম্বার, যে প্রোটন দান করবে সে অ্যাসিড, এটা হলো ব্রুনেস্টেড তত্ত্ব। ওকে, এখন আমি চলে যাচ্ছি হলো আমাদের প্রশ্ন, যে NH3 বেশি ক্ষারীয় কেন। দেখো, NH3 আর PH3 প্রত্যেকে, আমরা যদি দেখি যে দুইটারই প্রোটনাশক্তি আছে, কারণ দুইটাই কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে। একটু পরে আমরা দেখতে পাবো যারা লোন পেয়ার ইলেকট্রন থাকে তারা হলো লুইস ক্ষার। তো এই দুইটাই আসলে ক্ষার, আমরা লুইস মতবাদের পরেই আসলে বললে ভালো হতো, তো এখন অন্তত বলে দিই।
দুইটাই হলো ক্ষার, কারণ এদের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে। লুইস মতবাদ অনুসারে যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, লুইস মতবাদ একটু পরে পড়লে পর বুঝতে পারবা, যাদের লোন পেয়ার আছে তারা হলো লুইস ক্ষার। এই দুইটাই ক্ষার। এখন কথা হলো কে বেশি ক্ষারীয়। এখন আমরা এটা টেস্ট করার জন্য এদের কাছে একটা করে এইচ প্লাস কে দিলাম। এখন কে বেশি এইচ প্লাস গ্রহণ করতে চাবে। তা এই এইচ প্লাস না বলে এটাকে আমরা একটা ছেলে ধরি, যে একটা ছেলে মানুষ এই ইলেকট্রন দুইটাকে গ্রহণ করতে পারবে। আর এটা এইচ প্লাস ছেলে মানুষ পিএইচ এর কাছ থেকে ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে। যে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করবে সে হলো লুইস খান। এখন কথা হলো, এই লোন পেয়ার ইলেকট্রন যে দিবে সে হলো লুইস মতবাদ অনুসারে খান। এইচ প্লাস এর কাছে আসছে, এসে প্রশ্ন করছে কি, নাইট্রোজেন তোমার বয়স কত? তখন নাইট্রোজেন বলতেছে কি, যে আমি গ্রুপ 15-এর মৌল আর গ্রুপ 15-এর শুরুতে থাকি, সুতরাং আমার বয়স কম। আমি একটা কত বছরের মেয়ে ধরলাম, আমি একটা 18 বছরের মেয়ে। তা আমি 18 বছরের মেয়ে। এবার এইচ প্লাস ফসফরাসের কাছে যে জিজ্ঞাসা করতেছে যে তোমার বয়স কত, তো ফসফরাস বলতে আমার বয়স একটু বেশি। বয়স কত? সে বললো যে আমার বয়স 35। না, 35 না দিয়ে আমরা ধরলাম যে 40। এখন এইচ প্লাস ইনস্ট্যান্টলি তখন ডিসিশন নিয়ে নিবে যে মেয়ের বয়স কম সেই মেয়ের কাছে বেশি শান্তি। তাহলে এইচ প্লাস অবশ্যই যেটার বয়স কম তার কাছে আসবে। ঠিক আছে, তাই এইচ প্লাস কেন আসবে? এটা সাধারণ নিয়ম। একটা পুরুষ মানুষকে যদি বলো তুমি 18 বছরের মেয়ে বিয়ে করবে নাকি 40 বছরের বুড়িকে বিয়ে করবে, এক বাক্যেই বলবে 18 বছরের মেয়ে বিয়ে করবে। তো এখানে যেহেতু নাইট্রোজেনের বয়স কম, বয়স কম মানে আকারে ছোট, নাইট্রোজেন যেহেতু আকারে ছোট আর ফসফরাস যেহেতু আকারে বড়, এই ফসফরাসের কাছে এইচ প্লাস আসতে যাবে না। তাহলে প্রোটন আসক্তি বেশি কার? প্রোটন আসক্তি বেশি নাইট্রোজেনের। এখন যদি মেয়ের দিক থেকেও বলি, মেয়েটা দেখো, কম বয়সী মেয়ের চাহিদা বেশি। এই যে মেয়েটা যেহেতু বয়স কম, 40 বছরের বয়স হয়ে গেছে, তার মানে তার যৌবন এমনিতে শেষ, সে কিন্তু আর ছেলেদের ওইভাবে আকর্ষণ ডাকে না। তাহলে যেহেতু নাইট্রোজেনের বয়স কম, এটা এই ছেলেটাকে বেশি বেশি আকর্ষণ করবে। তা প্রোটন আসক্তি কার বেশি? নাইট্রোজেনের বেশি। সিম্পল। ওকে, তাহলে প্রোটন আসক্তি বেশি বলতে কোনটি বেশি ক্ষারীয়? NH3 বেশি ক্ষারীয়। এখন আমরা চলে যাচ্ছি লুইস মতবাদে। তা লুইস মতবাদ আমরা অলরেডি শিখছি। কোথায় শিখছি যদি মনে করে দিই, সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 জৈব যৌগেতে দেখো, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বলে নতুন একটা চার্ট তোমার তৈরি করে দেওয়া হয়েছিল। ওইখানে এই লুইস অ্যাসিড ক্ষারটাও লিখে দেওয়া ছিল। যে লুইস অ্যাসিড মানে এক পাশে লিখতে বলছিলাম যে হলো আহ ইলেকট্রন জোড়া, যে ইলেকট্রন জোড়া গ্রহণ করবে। এটি তো রিটেনে আসার মতো প্রশ্ন, যে ইলেকট্রন জোড়া গ্রহণ করবে সে হলো লুইস অ্যাসিড। আর এই লুইস অ্যাসিডের নিচে আর একটা জিনিস লেখা ছিল ইলেকট্রোফাইল। দুইটার এক্সাম্পল বলছিলাম, বিন্দু মাত্র পার্থক্য নাই। ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। একদম তোমার খাতা খুলে দেখো, এটাই লেখা আছে। অর্থাৎ ইলেকট্রোফাইল গুলোই হলো লুইস অ্যাসিডের এক্সাম্পল। আর এক সাইডে লেখা ছিল লুইস ক্ষার। এই হলো একটা সাইড ছিল, আর একটা সাইড ছিল হলো লুইস খান নিয়ে। আর নিউক্লিওফাইল আমি আবার লিখে দিচ্ছি, যদিও তোমাদের খাতায় সবার খাতায় আছে। লুইস খার কি? যে বা যারা, যে ইলেকট্রন জোড়া ত্যাগ করবে, যে ইলেকট্রন জোড়া ত্যাগ করবে সে হলো লুইস খার। আর লুইস খারের আর একটা এক্সাম্পল ছিল নিউক্লিওফাইল। মানে লুইস খার আর নিউক্লিওফাইল একই জিনিস। দুইটা ছক বইয়ে দুই জায়গায় আছে, কিন্তু দুইটা আসলে একই জিনিস। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল বলতে কারা? যারা হলো নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এই ছক আমি জৈব যৌগতে একবার লিখে আসছি। যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে হলো লুইস খান। এখন কথা হলো, লুইস অ্যাসিড আরো একটা জিনিস এখানে একটু লিখে দিলে ভালো হয়। যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করবে বা যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে সে নিজে কি প্রকৃতির, এটা লিখে দেয়া ছিল। নিজে হলো পজিটিভ প্রকৃতির, অর্থাৎ নিজে ধনাত্মক। নিজে পজিটিভ বা নিজে হলো ধনাত্মক। নিজে হলো ধনাত্মক। এরা হলো নিজে ধনাত্মক প্রকৃতির। কারণ কি? ধনাত্মক হলেই না ইলেকট্রন জোড়া গ্রহণ করবে, ধনাত্মক হলেই না ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর লুইস খাট কি ছিল? যে ইলেকট্রন জোড়া ত্যাগ করবে আর বা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে।
পরমাণু নিউক্লিয়াস হলো পজিটিভ, তাই নিউক্লিয়াসকে যদি আকর্ষণ করতে হয় তাকে অবশ্যই ঋণাত্মক হতে হবে। এই যে ঋণাত্মক, মানে এরা নিজে হলো ঋণাত্মক, নিজে ঋণাত্মক প্রকৃতির। এখন যদি এদের এক্সাম্পল গুলো আমি লিখে দিই, দেখো মনে পড়ে কিনা। প্রথমে লিখছিলাম সকল ধনাত্মক আয়ন বা সকল পজিটিভ আয়ন, সকল পজিটিভ আয়ন বলে লিখছিলাম, সকল পজিটিভ আয়ন। সকল পজিটিভ আয়ন কারা ছিল পজিটিভ আয়ন? যেমন H+, H3O+, NH4+, তারপরে কি ছিল, PH4+, CH3+, যাবতীয় পজিটিভ আয়ন, আমি যা কিছুই পজিটিভ লিখবো, Na+ লিখতে পারতাম, Cu2+ লিখতে পারতাম, তারপরে হলো এই যে অ্যালুমিনিয়াম 3+ লিখতে পারতাম। না, যাবতীয় পজিটিভ আয়ন আমি যা কিছুই পজিটিভ লিখবো সবগুলো লুইস অ্যাসিড হবে। কারণ কি, পজিটিভ বলেই না তারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা কি লুইস অ্যাসিড। একটা কনফিউশন অনেকের মধ্যে ঘটে গেছে যে আরে এখানে তো ইলেকট্রন জোড়া বলতেছে, কিন্তু যদি H+ এর কাছে দিই, H+ তো একটা ইলেকট্রন গ্রহণ করবে, H+ কে দুইটা ইলেকট্রন গ্রহণ করানো যাবে না। এখানে যদি আমরা হাইড্রোজেন 2 লিখি, তাহলে H+ দুইটা ইলেকট্রনই গ্রহণ করে, এই যে ইলেকট্রন জোড়া তো গ্রহণ করলো। তার মানে সমতা করলে ইলেকট্রন জোড়া গ্রহণ করে ফেলবে। ইলেকট্রন জোড়া একটা গ্রহণ করলে মানে একটা পজিটিভ চার্জ, যেমন সোডিয়ামকে দেখে মনে হচ্ছে কি সে তো একটা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, সঠিক কথা, একটা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু সোডিয়ামকে তো আমরা দুইটা গ্রহণ করাতেই পারি, এখানে একটা দুই দিয়ে দিলে তো সোডিয়াম দুইটাই গ্রহণ করে ফেলতেছে। তার মানে একটা পজিটিভ চার্জ হোক আর দুই পজিটিভ চার্জ হোক আর তিন পজিটিভ চার্জ হোক, পজিটিভ চার্জ মানে সে লুইস অ্যাসিড, পজিটিভ চার্জ মানে সে ইলেকট্রোফাইল। ওকে, এবার আসা যাক এখানে লুইস খার সকল নেগেটিভ আয়ন, সকল নেগেটিভ আয়ন। সকল নেগেটিভ আয়ন কারা আছে? যে কোনো নেগেটিভ আয়ন যদি আমি লিখি, যেমন OH- লিখলাম, Cn- লিখলাম, তারপরে Cn- আর কি লেখা যেতে পারে, CH3- লিখলাম, Cl- লিখলাম, SO4 2-, CO3 2-, এরকম যাবতীয় নেগেটিভ আয়ন আমি যদি কোনো নেগেটিভ আয়ন লিখি, যে নেগেটিভ লেখা মাত্রই সেটা লুইস ক্ষার হবে, নিউক্লিওফাইলের মধ্যে পড়বে। কারণ কি, এই নেগেটিভ আয়ন মানে এখানে ইলেকট্রন আছে, আর এই নেগেটিভের মধ্যে ইলেকট্রন এরা দিতে পারে, যারা ইলেকট্রন দিতে পারে তারা লুইস ক্ষার। আর নিউক্লিওফাইল মানে কি, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। নিউক্লিয়াসকে আকর্ষণ করবে কারা, ঋণাত্মক জিনিস, তার মানে এরা হলো লুইস কার। এবার আসা যাক এর বাইরে, এখানে এক্সট্রা দুইটা কথা লেখা ছিল গ্রিগনান বিকারক। এই RmGx-টাও আমরা এখানে লিখছিলাম, HCN-টাও আমরা এখানে লিখছিলাম। RmGx এর আর নেগেটিভ, HCN এর Cn নেগেটিভ বলে এটা নিউক্লিওফাইল। আর এখানে আমরা আরেকটা জিনিস লিখছিলাম অ্যালডিহাইড, RCHO, এটা পজিটিভ। অ্যালডিহাইডের সি সি পজিটিভ, এই কারণে এটা হলো ইলেকট্রোফাইল, লুইস অ্যাসিডের মধ্যে পড়ে। আর NaHSO3 বা NaHCO3 এই অংশ নেগেটিভ বলে এটা লুইস ক্ষার বা নিউক্লিওফাইলের মধ্যে পড়ে। এখন এই টাইপ থেকে এই টাইপ আর একটা আছে পোষম লুইস অ্যাসিড, এটাকে পোষম বলে, বা পোষম না লিখলেও চলে, পোষম। পোষম কারণ কি, এরা কোনো চার্জ থাকে না, এদের চিনব কি করে, এদের সিগমা বন্ধনে দেখো, এদের সিগমা ইলেকট্রন সংখ্যা 8 থেকে কম থাকে, এদের সিগমা ইলেকট্রন 8 থেকে, সিগমা ইলেকট্রন 8 থেকে কম থাকে, সিগমা ইলেকট্রন সংখ্যা 8 থেকে কম থাকে। সিগমা ইলেকট্রন সংখ্যা 8 থেকে কম থাকে কি করে, এই যে AlCl3, BF3, BF3-র নিচে BOH3 লিখে রাখি। আচ্ছা, এরপরে হলো FeCl3, এরপরে হলো SO3, এরপরে হলো SO2, SO2, তারপরে হলো CO2। এই কয়টা মনে রাখলে যথেষ্ট, এর বাইরে পরীক্ষাতে কখনোই দিবে না। আর লুইস ক্ষার কারা, যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো এটা একটু বুঝাইনি, তারপরে ওই চক্রে যাই। সিগমা ইলেকট্রন সংখ্যা 8-এর কম, তা সিগমা বন্ধন চেনেন এমন কেউ তো নাই। এই যে কার্বন আর কার্বনের মধ্যে একটা বন্ধন থাকলে সেটা সিগমা, মনে আছে কিনা? কার্বন আর কার্বনের মধ্যে দুইটা বন্ধন থাকলে সেখানে একটা সিগমা একটা পাই, আর তিনটা বন্ধন থাকলে
সেখানে একটা সিগমা দুইটা পাই। তার মানে একক বন্ধন থাকলে সিগমা। আর একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমি, এখানে কিন্তু উদাহরণ বুঝাই দিচ্ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যেহেতু তিনটা বন্ধন আছে, এগুলো তো একক বন্ধন তাই না, এগুলো তো আর দ্বিবন্ধন না। তাহলে এই এক একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন, এক একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন, তাহলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন? ছয়টা। যেহেতু এর তিনটা বন্ধনে ছয়টা ইলেকট্রন, সুতরাং এটা অবশ্যই ইলেকট্রোফাইল। ছয়টা ইলেকট্রন হওয়ার কারণে সে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে। এটা আমি সবসময় বলি যে মুসলমানের বিয়ে করার ইয়ে কয়টা, চারটা বউ রাখতে পারে মুসলমান। আর মনে রাখবা, পরমাণুতে এক একটা পরমাণু আটটা বউ চাই, ঠিক আছে? আটটা, তাও সিগমা বউ চাই, অন্য বউ দিলে হয় না। আটটা সিগমা বউ মানে আটটা সিগমা ইলেকট্রন তো চাই। তো এখানে যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তিনটা বন্ধনে ছয়টা বউ আছে, এখনো দুইটা বউয়ের ঘাটতি। দুইটা বউ মানে দুইটা ইলেকট্রনের ঘাটতি। এই দুইটা বউ ঘাটতি বলে সেই ইলেকট্রনকে টানে। আর যে ইলেকট্রন টানে সেই ইলেকট্রোফাইল, আর যে ইলেকট্রন যারা গ্রহণ করে সেই ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে টানা আর ইলেকট্রনকে গ্রহণ করে একই কথা। ইলেকট্রনকে টানলেই না ইলেকট্রনকে গ্রহণ করবে। তার মানে এর তিনটা বন্ধনে ছয়টি ইলেকট্রন। বয়ফ্রেন্ড থ্রি দেখো, এই বিএফ থ্রিরও একই অবস্থা। বিএফ থ্রির তিনটা বন্ধনে ছয়টি ইলেকট্রন, এই যে তিনটা বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড থ্রি, বিএফ থ্রি, তিনটা বন্ধনে ছয়টা। তিনটা বন্ধনে এক একটা বন্ধনে দুইটা করে বউ, এক একটা বন্ধনে দুইটা করে বউ মানে তিনটা বন্ধনে ছয়টা বউ। সুতরাং দুইটা বউয়ের ঘাটতি, এখানে ইলেকট্রোফাইল। আর বয়ফ্রেন্ডের জায়গায় দেখো বিওএইচ থ্রি লেখা। এই এফ গুলোকে যদি আমি ওয়েইস করে দিই, কিছু যায় আসে? তবুও তো একই, তিনটা বন্ধনে ছয়টা ইলেকট্রনই হয়। যেহেতু এর তিনটা বন্ধনে ছয়টা করে ইলেকট্রন, দুইটা করে ঘাটতি, তার মানে দুইটা ঘাটতি মানে এরা হলো ইলেকট্রোফাইল। এসও থ্রি যদি দেখাই, এসও থ্রি একই অবস্থা। আমি খেয়াল করব শুধুমাত্র সিগমা বন্ধনকে, কখনো পাই বন্ধন আমি নিব না। কারণ আমার বলাই আছে যে সিগমা ইলেকট্রন সংখ্যা আটের কম। এখানে তিনটা বন্ধন, তিনটা বন্ধন আছে সিগমা, তিনটা পাই। আমি শুধু সিগমা গুলোকে কাউন্ট করব, পাই গুলোকে নিব না। তিনটা সিগমা বন্ধনে ইলেকট্রন কয়টা? ছয়টা। দুইটা ঘাটতি। সুতরাং লুইস অ্যাসিড বা ইলেকট্রোফাইল। আর সিও টু যদি দেখাই বা এসও টু যদি দেখাই, সিও টু তে দেখবো সিগমা ইলেকট্রন আরো কম, চারটা আছে। এখানে দুইটা পাই বন্ধন আছে। পাই বন্ধন দরকার নাই, দুইটা সিগমা বন্ধনে ইলেকট্রন সংখ্যা হলো দুই দুগুণে চারটা। চারটা মানে আট থেকে কম। আট থেকে কম হলে তারা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল গেল, লুইস অ্যাসিড গেল। এর বাইরে আসি, লুইস অ্যাসিড আর কাদের আছে? এই লুইস ক্ষার। লুইস ক্ষার হলো পশম লুইস ক্ষার। পশম লুইস ক্ষার গুলো চেনার উপায়, এদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এদের এলপি ইলেকট্রন থাকে। লোন পেয়ার ইলেকট্রন কাদের কাদের আছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রিতে প্রচুর দেখাইছি যে এনএইচ থ্রি এর কাছে এক জোড়া থাকে, পিএইচ থ্রি এর কাছে এক জোড়া থাকে, এইচ টু ও এর কাছে দুই জোড়া থাকে, এইচ টু এস এর কাছে দুই জোড়া থাকে, অ্যালকোহল এর কাছে দুই জোড়া থাকে, অ্যামিনের কাছে এক জোড়া থাকে। এই হলো আমাদের এই কয়টা এক্সাম্পল, মনে রাখলেই যথেষ্ট। অ্যালকোহলের আর এর জায়গায় কিন্তু তোমার আটটার পরিবর্তে তারা যে কোনোটাই লিখতে পারে, যেমন সিএইচ থ্রি ওইচ লিখলেও তো কিছু যায় আসে না। কারণ অ্যালকাইলটা তো কোনো বিষয় না, ওইচটা হলো আমাদের মেন বিষয়। তাহলে অ্যালকোহলের পরিবর্তে তারা কিন্তু চাইলে ওইচ লিখতে পারে। তাই অ্যামোনিয়ার কাছে এক জোড়া, পিএইচ থ্রির কাছে এক জোড়া। এই দুটা একই গ্রুপ, একই গ্রুপ বলে একই রকম। এরা হলো একই গ্রুপ, এরা হলো একই গ্রুপ, এমনিতে মনে থাকে। আর এই অ্যালকোহলের কাছে এক জোড়া, অ্যামিনের কাছে, অ্যালকোহলের কাছে দুই জোড়া, অ্যামিনের কাছে এক জোড়া। যদি বলি যে ইলেকট্রন লোন পেয়ার বের করে কি করে, তা এটা গ্রুপ অনুযায়ী বের করে। ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি যদি ভিডিও দেখে থাকো তাহলে এটা জানার বিষয় যে নাইট্রোজেন আর ফসফরাস কি করে হয়। গ্রুপ 15, বাইরে পাঁচটা ইলেকট্রন। তা অ্যামোনিয়া যদি আমি আঁকি, নাইট্রোজেনের বাইরে এই যে পাঁচটা ইলেকট্রন দিলাম, পাঁচটি ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, এই যে একটা দুইটা, তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। যদি তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে তাহলে কি হবে? এক জোড়া লোন পেয়ার আছে। আচ্ছা, পিএইচ থ্রি যদি আমরা বলি, পিএইচ থ্রি, পিএইচ থ্রির কাছে কি আছে? পিএইচ থ্রি, ফসফরাস, পিএইচ থ্রি, গ্রুপ 15, বাইরে পাঁচটি ইলেকট্রন। এই যে পাঁচটি ইলেকট্রন যদি দিয়ে দিই এখানে, তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার, তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলে কি থাকবে? এক জোড়া লোন পেয়ার থাকবে। এক জোড়া লোন পেয়ার মানে কি? লুইস অ্যাসিড। ওকে। আচ্ছা, এইচ টু আর এইচ টু এস যদি দেখাই দিই, গ্রুপ 16, এইচ টু এস হলো গ্রুপ 16। অক্সিজেন আর কি? সালফার। অক্সিজেনের যদি আমরা খেয়াল করি, গ্রুপ 16, বাইরে হলো কয়টি ইলেকট্রন? ছয়টা। তাহলে এইচ টু ও,
H2O যদি করি, তাহলে দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার দাও। দেখো এক জোড়া লোন পেয়ার আছে। সালফার যদি নেই, গ্রুপ 16, বাইরে ইলেকট্রন 6টা এদের। তাহলে সালফার লিখলেও বাইরে ইলেকট্রন 6টা, বাইরে ইলেকট্রন হলো 6টা, দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো এক জোড়া লোন পেয়ার। তাহলে এই যে লোন পেয়ার ইলেকট্রন বের করার নিয়ম, যদি বলো যে অ্যালকোহলে কি করে দুই জোড়া লোন পেয়ার আছে, একই নিয়মে দেখানো যায়। অ্যালকোহলের অক্সিজেন হলো গ্রুপ 16-তে আছে। গ্রুপ 16 মানে বাইরে 6টা ইলেকট্রন, একটা এইচ এর কাছে গেছে, একটা আর এর কাছে গেছে, তাহলে দুই জোড়া লোন পেয়ার আছে। যদি বলা হয় যে অ্যামিনে কি করে এক জোড়া লোন পেয়ার থাকে, তো অ্যামিনের নাইট্রোজেন আছে গ্রুপ 15-তে, বাইরে 5টা ইলেকট্রন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা আর এর কাছে, এই যে এক জোড়া লোন পেয়ার আছে। তো এই হলো আমাদের লোন পেয়ার বের করার নিয়মটা। তাহলে লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল, লুইস ক্ষার নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড বললে কি পজিটিভ আয়ন, সিগমা ইলেকট্রন 8টার কম। লুইস ক্ষার বললে কি নেগেটিভ আয়ন, লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার থাকলে লুইস ক্ষার, এইটা বেশি মনে রাখো, লুইস অ্যাসিড ক্ষার হিসেবে এইটা বেশি আসে। আর ইলেকট্রোফাইল পুরোটাই আসে। ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ, সিগমা বন্ধনে 6টা ইলেকট্রনের, মানে 8টা থেকে কম। এই কয়টা মনে রাখলেই যথেষ্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ঠিক আছে, আর এখানে হলো এই পাঁচটা, এই চারটা দুইটা ছয়টা, এই 6টা আর এই 7টা উদাহরণ থেকে সবসময় প্রশ্ন আসে, এর বাইরে থাকেন। দেখো আমি যতগুলো লিখছি এর বাইরে কিন্তু নাই। তাহলে এইগুলো হলো লুইস অ্যাসিড, ওইগুলো লুইস ক্ষার। লুইস ক্ষারের লোন পেয়ার ইলেকট্রন, লুইস অ্যাসিডের তিনটা বন্ধনে 6টা ইলেকট্রন বা 8টা থেকে কম। তাহলে যদি আমরা দেখি এখন এক্সাম্পল গুলো, দেখো 2 নম্বর প্রশ্ন থেকে যাই। 2 নম্বর প্রশ্ন, কোনটি লুইস অ্যাসিড নয়? তো দেখো আমার এখান থেকে সব এক্সাম্পল, এখান থেকে দেখো, এই যে বয়ফেন 3 আর BOH3 দুইটা একই জিনিস বলছিলাম, বয়ফেন 3 BOH3 একই জিনিস। আর এই যে AlCl3 এগুলো হলো লুইস অ্যাসিড। এটা হলো লোন পেয়ার ইলেকট্রন আছে NH3-তে, এই যে NH3-তে লোন পেয়ার আছে মানে এটা কি লুইস ক্ষার। ওকে, এটা আসছিল রাজশাহী 23-24। এরপরে চলে যাও, আর কই আছে লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড 10 নম্বর আছে। 10 নম্বরটা অগণিত বার আসছে। কোনটি লুইস অ্যাসিড? NH3, AlCl3 এগুলোর মধ্যে দেখো, এটাই লোন পেয়ার ইলেকট্রন আছে লুইস ক্ষার, এটাই লোন পেয়ার ইলেকট্রন আছে লুইস ক্ষার, এটাই লোন পেয়ার ইলেকট্রন আছে লুইস ক্ষার, সবগুলো দেখো এখানে আছে। যে কো চারটা, এই তিনটাই সবগুলো এখানে আছে। এটা লুইস অ্যাসিড AlCl3, এই যে লুইস অ্যাসিড, মানে এর বাইরে আসবে না। যেটা বলতে চাচ্ছি, আমি যে বোর্ডে যেগুলো লিখছি, এটা বইয়ের থেকেও বেশি, আর বই থেকে পড়বা না, এটা বই থেকে না পড়ে এই ছকটা এইভাবে লিখছি, এখান থেকেই পড়বা, মনে থাকবে। বইয়েরটা পড়লে জীবনে মনে রাখতে পারবা না। মনে থাকবে যদি ভালো স্টুডেন্ট হও, একবার জীবনে মনে রাখা যাবে না এটা বলা ঠিক না। নিচের কোনটি লুইস ক্ষার? লুইস ক্ষার হতে গেলে কি হতে হয়? লোন পেয়ার ইলেকট্রন থাকতে হয়। এই যে দেখো অ্যামিন, এটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই যে অ্যামিন, RNH2, আর এর জায়গায় কি লিখছে? CH3 লিখছে, মিথাইল লিখছে। তাহলে এটা লোন পেয়ার ইলেকট্রন আছে মানে লুইস ক্ষার। লোন পেয়ার ইলেকট্রন থাকলে লুইস ক্ষার, আর লোন পেয়ার ইলেকট্রন আর তিনটা বন্ধনে 6টি ইলেকট্রন থাকলে লুইস অ্যাসিড। একদম সিম্পল, as simple as possible। যদি দেখাই মেডিকেলের প্রশ্ন, চলে যাচ্ছি মেডিকেলের প্রশ্নে, দেখি। ওকে, এখানে যদি আমরা মেডিকেলের প্রশ্ন দেখাই, তো মেডিকেলে আসলে এখানে প্রশ্ন একটা আসছিল ডেন্টালে, কিন্তু এই রেটিনার যে দেখতেছি এখানে সেটা আসে নাই। ঠিক আছে, এই কারণে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, তবে এর বাইরে আসে নাই। ওকে, তাহলে লুইস অ্যাসিড লুইস ক্ষার এখানেই শেষ। আমরা পরের টপিকে যাব। পরের টপিক হলো গ্রিন হাউস গ্যাস, CFC। এই দুইটা জিনিস বলবো। এর পরের টপিক লেখো টাইপ 6, মনে হয় এটা, গ্রিন হাউস গ্যাস। এই জিনিস পারে না এমন কেউ মনে হয় নাই।
গ্রিন হাউস গ্যাসের সংযুক্তিটা পরীক্ষাতে আসে। এরপরে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। টপিক লেখা আছে হলো অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। এফজিডি প্ল্যান্টটাও একটু যদি বলে দিই, না পরে বললেও সমস্যা নেই, এখন আসা যাক গ্রিন হাউস গ্যাসের সংযুক্তি, যেটা আমাদের পরীক্ষাতে আসে। সবগুলো লাগে না, প্রথমটা আমাদের কাজে লাগে। গ্রিন হাউস গ্যাস হিসেবে সব থেকে বেশি অবদান রাখে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এর অবদান কত পার্সেন্ট? 50%, মানে একাই 50% বা 49 লেখা থাকে। এক নম্বর গ্যাস। দুই নম্বর গ্রিন হাউস গ্যাস হিসেবে এরপরে আছে কি মিথেন। মিথেনের অবদান কত? তাপমাত্রা বৃদ্ধিতে এর অবদান 19%। তাপমাত্রা বৃদ্ধিতে কার অবদান কত? গ্রিন হাউস গ্যাস মানে তাপমাত্রা বৃদ্ধিতে কার অবদান কত? তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে অবদান মানে কার্বন ডাই অক্সাইড একাই তাপমাত্রা বৃদ্ধিতে অবদান রাখে 50%, মিথেন 19%। তিন নম্বরে আছে হলো আমাদের সিএফসি। সিএফসি হলো 16% অবদান রাখে। চার নম্বরে অবদান রাখে হলো অক্সিজেন। অক্সিজেন হলো 8% অবদান রাখে। পাঁচ নম্বরে আছে ওজন, O3। O3, আচ্ছা, এটা হলো ওজন, এটা সরি ভুল হয়েছে, সিএফসি 16% ঠিকই আছে। ওজন হলো O3। ওজন হলো O3, অক্সিজেন তো না, ওজন। ওজন ওজন কত পার্সেন্ট অবদান রাখে? ওজন অবদান রাখে হলো 8%। কনফিউশনের জায়গাটা হলো N2O, এটা এই জায়গাটায় কনফিউশন, আমি মেনশন করে দিচ্ছি। 5% অবদান রাখে। আর শেষে হলো H2O অ্যাজ এ জলীয় বাষ্প। H2O অ্যাজ এ জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের অবদান কত? 2%। দুইটা জায়গায় আমাদের গ্রিন হাউস গ্যাস চিনতে সমস্যা করবে। এই যে N2O, এটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে। N2O নাইট্রোজেনের 5টা অক্সাইড, আমি দেখাইছি এর আগে যে নাইট্রোজেনের 5টা অক্সাইড হয়। এনও, 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 এনও। 5টা অক্সাইড কিভাবে তৈরি করে? অক্সিজেনের যোজনী অলওয়েজ দুই ব্যবহার করতে হয়, আর নাইট্রোজেনের যোজনী একবার এক থেকে শুরু করে, একবার নাইট্রোজেনের যোজনী এক, একবার দুই, একবার নাইট্রোজেনের যোজনী দুই, একবার নাইট্রোজেনের যোজনী তিন, একবার চার, একবার পাঁচ ব্যবহার করতে হয়। তো নাইট্রোজেনের যোজনী যদি এক ব্যবহার করি তাহলে N2O হয়, যেটার নাম হলো নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড। এর বাইরে নাইট্রোজেনের যোজনী দুই ব্যবহার করলে NO হয়, এই যে দুইটা যোজনী দুই দুই। নাইট্রোজেন যোজনী তিন ব্যবহার করলে এইটা হয়। নাইট্রোজেন যোজনী চার ব্যবহার করলে এটা হয়, পাঁচ ব্যবহার করলে N2O5 হয়। এখন সমস্যা তৈরি করে অনেকে চিনতে যেটা পারে না, এই N2Oটা হলো নাইট্রাস অ্যাসিড, এইটাই হলো গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেনের বাকি চারটা গ্রিন হাউস গ্যাস না। And এইটা যেই দেয় সে সবাই ঝামেলায় পড়ে। এটার সাথে সবাই ঝামেলা হয় কি NO2 অ্যান্সার দিয়ে ফেলে। তো NO2 কিন্তু না। দ্বিতীয় আর একটা ঝামেলা হয় যে আরে পানি তো গ্রিন হাউস গ্যাস হবে কি করে? কিন্তু পানি জলীয় বাষ্প, যেটা বাতাসে থাকে, বাতাসে যে জলীয় বাষ্প তাপ ধরে রাখতে পারে। এই কারণে পানি কিন্তু গ্রিন হাউস গ্যাস। তা আমি এমসিকিউ দুইটা তৈরি করে দেখাই দিচ্ছি যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন সবগুলো ঠিক রাখবো, শুধুমাত্র এই যে N2O আর কনফিউশন সৃষ্টি করবে তোমার NO2। আর বাকি দুইটা তুমি খুব সহজে ডিটেক্ট করতে পারবা। O3 থাকবে, আর ধরো H2O দিয়ে দিলাম। এন্ড H2O সমস্যাটা তৈরি করবে কি? আরে ভাই, H2 দেখা মাত্র, আরে H2 কখনো পানি কি গ্রিন হাউস গ্যাস নাকি? অ্যান্সারটা এটা দিবে, দেয়া মাত্রই তুমি ভুল কাজ করছো। কেন ভুল কাজ করছো? কারণ পানি কিন্তু গ্রিন হাউস গ্যাস, পরিষ্কার বলা আছে। এই N2 আর NO2 এর মধ্যে একমাত্র N2Oটা হলো গ্রিন হাউস গ্যাস, এটা গ্রিন হাউস গ্যাস না। এটা কিন্তু তোমার সাথে কনফিউশন তৈরি করবে। দ্বিতীয় কনফিউশন তৈরি করবে হলো O3 আর O2। O3 কিন্তু গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ যখন আমার O2 থাকবে আর অপশানে O3 দুইটাই থাকবে, তখন তুমি সতর্ক হয়ে যাবা যে তোমার কিছু একটা ঘাবলা আছে। ঘাবলাটা কি? যে O2 আর O3 এর মধ্যে কোনটা হবে, এই যে একটা কনফিউশন তৈরি করবে। একটা হলো N2 ও NO2 নিয়ে কনফিউশন তৈরি করে, আর একটা হলো O2 আর O3 নিয়ে ঝামেলায় পড়ে অনেকে। তাহলে এই O2 হলো গ্রিন হাউস গ্যাস না। মানে অপশন কিন্তু একটা অপশন, এ ধরনের একটা অপশন দিলাম।
আরেকটা জায়গায় সবাই ভুল কাজ করবে, যে এই দুইটা মনে রাখলেই যথেষ্ট, যে পানিটাকে গ্রিন হাউস গ্যাস কাউন্ট করে না। আর O2 আর 3 মধ্যে কনফিউশন তৈরি করে, N2 ও NO2 এর মধ্যে কনফিউশন তৈরি করে। তো যেটা বারবার বলে দিলাম, N2 ও কিন্তু গ্রিন হাউস গ্যাস, H2 ও গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাস হিসেবে কার অবদান বেশি? অবশ্যই কার্বন ডাই অক্সাইডের অবদান কত পার্সেন্ট? 50%। কোচিং এর প্রশ্নতে আসি এখন। কোচিং এর প্রশ্ন যদি যাও, তাহলে সব থেকে বেশি একক অণু হিসেবে কার অবদান কত? মানে একটা কার্বন ডাই অক্সাইড অণুকে যদি আমরা একক ধরি, কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড অণু ধরো 1 গুণ তাপ অ্যাবজর্ব করে, 1 গুণ তাপ ধরে, 1 গুণ তাপ ধরে। এখন যদি বলি যে একটা মিথেন অণু কত গুণ তাপ ধরে, একটা কার্বন ডাই অক্সাইড অণু যদি 1 গুণ তাপ ধরে, একটা মিথেন অণু মানে এক কার্বন ডাই অক্সাইড, এক মিথেন 25 গুণ তাপ ধরে রাখতে পারে। আর একটা সিএফসি, 1 সিএফসি, একক অণু হিসেবে একটা সিএফসি অণু 15,000 গুণ তাপ ধরে রাখতে পারে। যদি বলে যে তাপ ধারণ ক্ষমতা, একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা কার বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু সিএফসি। একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা কার বেশি, আমি এমসিকিউটা তৈরি করে দিচ্ছি। যদি বলে তোমার যে একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা কার বেশি, তাপ ধারণ ক্ষমতা কার বেশি? একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা তোমার আছে হলো, প্রথমে কার্বন ডাই অক্সাইড, 2-এ আছে মিথেন, আর 3-এ আছে সিএফসি, 4-এ আছে হলো N2O। তাহলে একক অণু হিসেবে O3-ও দিয়ে দিই, O3। একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা সব থেকে বেশি কাজ সিএফসি। কত গুণ তাপ ধারণ করতে পারে? 15,000 গুণ বেশি তাপ ধরতে পারে। আর যদি বলে গ্রিন হাউস গ্যাস হিসেবে কার অবদান বেশি, গ্রিন হাউস গ্যাসে কার অবদান বেশি? কার অবদান সব থেকে বেশি? সব থেকে বেশি। সে সময় আমাদের অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের একাই অবদান রাখে 50%। এক্ষেত্রে আমাদের এমসিকিউ হবে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দুইটা এমসিকিউ আমি পরিষ্কার করে দিলাম। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে তাপ ধারণ ক্ষমতা যদি বলা হয়, অবশ্যই অ্যান্সার সিএফসি, কারণ ওর 15,000 গুণ তাপ ধারণ ক্ষমতা আছে কার্বন ডাইঅক্সাইডের থেকে। আর যদি বলা হয় গ্রিন হাউস গ্যাসে কার অবদান বেশি, তাহলে অবশ্যই সেটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে আশা করি গ্রিন হাউস গ্যাস নিয়ে কারো কোনো সমস্যা তৈরি হবে না। এরপরে আসি সিএফসি। সিএফসি নিয়ে কি প্রশ্ন আসতে পারে? সিএফসির প্রশ্নটা হলো কি, যে ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি কি করে? প্রথমত এটা আসবে, সিএফসি ওজোন স্তর ক্ষয় করে, ওজোন স্তর ক্ষয় করে, ওজোন স্তর ক্ষয় করে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে দেয়, যেটা ক্যান্সার সৃষ্টি করে। এখন এই ক্লোরোফ্লোরো কার্বন এর সংকেত, সিএফসি এর সংকেত নির্ণয় দেখো, সিএফসি এর সংকেত নির্ণয়। সিএফসি এর সংকেত নির্ণয় পরীক্ষাতে আসে, মানে দুই এক সময়, খুব রেয়ার কেসে। তোমাকে আমি একটা সংকেত নির্ণয় করতে বললাম যে সিএফসি 1-1 এর সংকেত কত, তোমাকে বললাম সিএফসি 1-2 এর সংকেত কত, তারপরে বললাম যে সিএফসি 114, একটা বড় করে দিই, 114 এর সংকেত কত। তো এই তিনটা সংকেত নির্ণয় বুঝতে পারলে তুমি আশা করি সবটাই বুঝতে পারবা যে কিভাবে সংকেত নির্ণয় করতে হয়। তো প্রথমে আসি, সিএফসি 1-1 এর সংকেত নির্ণয় করি। যে সংখ্যাটা বলবে, সিএফসি 1-1 এরটা আগে করতেছি, 1 নম্বরটা, যে সংখ্যাটা বলবে তার সাথে 90 যোগ দিবা। সিম্পল কথা, যে সংকেতটা বলবে তার সাথে কত যোগ দিবা? 90। নিয়ে যোগফলটা লিখবো। এই যোগফল 90 এর সাথে 11 দিলে 101। যোগফলের প্রথম সংখ্যা হলো কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হলো হাইড্রোজেন, আর তৃতীয় সংখ্যাটা হলো ফ্লোরিন। এরপরে কাজটা হলো কার্বনের অবশিষ্ট হাতগুলো, এটা করার পরে কার্বনের অবশিষ্ট হাতগুলো ক্লোরিন দিয়ে পূরণ করতে হবে। কার্বনের অবশিষ্ট হাতগুলো, কার্বনের 4 হাত কিন্তু, অবশিষ্ট হাতগুলো কি দিয়ে ফিল আপ করবো? অবশিষ্ট হাতগুলো ক্লোরিন দিয়ে পূরণ করতে হবে, ক্লোরিন দিয়ে পূরণ করতে হবে, পূরণ
করতে হবে। কার্বনের অবশিষ্ট হাতগুলো ক্লোরিন দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে যাই আমরা 101 সিএফসি 101, দেখো এই সিএফসি 11, এখানে কার্বন কয়টা? কার্বন হলো একটা, তো দিলাম একটা কার্বন। CFC11-এ আমরা কার্বন সংখ্যা পেয়ে গেছি, এই যে 90 যোগ দেওয়ার পরে প্রথম সংখ্যা কার্বন, দ্বিতীয় সংখ্যা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যা ফ্লোরিন। তাহলে প্রথম সংখ্যা কার্বন কয়টা? একটা। এবার দেখো হাইড্রোজেন নাই, এখানে কোনো হাইড্রোজেন নাই। ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন একটা, এখানে ফ্লোরিন আমি দিয়ে দিলাম একটা। এবার আর কিছু কাজ নাই, দেখো যে এখান থেকে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন জিরো, ফ্লোরিন কয়টা? একটা। বলছি কার্বনের অবশিষ্ট হাতগুলো কি দিয়ে পূরণ করব? ক্লোরিন দিয়ে পূরণ করব। কার্বনের অবশিষ্ট হাতগুলো যদি ক্লোরিন দিয়ে পূরণ করি, ক্লোরিন দিয়ে পূরণ করি, তাহলে সংকেত হয়ে যাচ্ছে এখানে কি? CFCl3, CFCl3। তাহলে CFC11 এর সংকেত আমরা পেয়ে গেছি CFCl3। যদি এটা নির্ণয় করি এখন CFC12, তাহলে এবার 2 নাম্বার, 2 নাম্বার একই নিয়ম, আমরা প্রথম থেকে আবার দেখাই। 12, যেহেতু CFC 12 এটা, 12-এর সাথে কি যোগ করব? 90 যোগ দিব। 90 যোগ দিলে এটা কত আসে? 102। তাহলে প্রথম সংখ্যা হলো কার্বন, দ্বিতীয় সংখ্যা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যা হলো ফ্লোরিন। তাহলে এখানে কার্বন একটা, দিলাম কার্বন একটা। ফ্লোরিন কয়টা? হাইড্রোজেন জিরো, ফ্লোরিন দুইটা, দুইটা ফ্লোরিন দিলাম, দুইটা ফ্লোরিন দিলাম। কার্বনের অবশিষ্ট হাতগুলো ক্লোরিন দিয়ে পূরণ, তাহলে এখানে আমরা ক্লোরিন দিয়ে দিয়ে পূরণ করব। তাহলে এটার সংকেত হলো কি? CF CL CF2 CL2, এই যে CF2 CL2, তাহলে CF2 CL2। আচ্ছা, ফ্লোরিন 1 on 4 আর একটা দেখাই। 3 নাম্বারটা 1 on 4, এটার সাথে কত যোগ করব? 90। তাহলে আছে হলো 204। তাহলে প্রথম সংখ্যা কার্বন, দ্বিতীয় সংখ্যা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যা হলো ফ্লোরিন। তাহলে এখন যদি দেখি যে কার্বন কয়টা? কার্বন হলো দুইটা, তাহলে দুইটা কার্বনকে আমরা এভাবে দিয়ে দিলাম আগে, দুইটা কার্বন। ফ্লোরিন কয়টা? চারটা, দুইটা, চারটা ফ্লোরিন যেহেতু ভাগ করে করে দিলাম, একে দুইটা দিলাম, ওকে দুইটা দিলাম। হাইড্রোজেন নাই। এবার আসা যাক ক্লোরিন। এই অবশিষ্ট হাত দুইটা খালি আছে, দুইটা হাতে দুইটা ক্লোরিন ভরে। তাহলে এর সংকেত কি দাঁড়াচ্ছে? CF C2 C2F4 CL2। তাহলে C2F4 CL2। এই হলো আমাদের ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত নির্ণয়। এখন আসি এই ক্লোরোফ্লোরো কার্বনে সবথেকে মেন কালপিটটাকে, সবথেকে মেন কালপিটটা হলো ক্লোরিন। ক্লোরোফ্লোরো কার্বন CFC তে ওজোন স্তর ধ্বংসের জন্য কে দায়ী? ওজোন স্তর ধ্বংসের জন্য মেন দায়ী হলো ক্লোরিন পরমাণু। তাহলে CFC তে ওজোন স্তর ক্ষয় করে, ক্ষয়টা করে কে? ক্লোরিন ফ্রি রেডিকাল। ক্লোরিন ফ্রি রেডিকালটা হলো কালপিট। ক্লোরিন ফ্রি রেডিকালটা হলো মেনলি কি কাজ করে? ওজোন লেয়ারকে ভেঙে দেয়। এখন যদি আমরা HFC লিখি, এখানে HCFC লিখি, তাহলে এটাকে বলতেছি ক্লোরোফ্লোরো কার্বন। ক্লোরোফ্লোরো কার্বন এটাকে বলতেছি হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন। হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন কখন হবে? যখন এই ক্লোরিন পরমাণুর সাথে, দেখো ক্লোরিন পরমাণুগুলো হাইড্রোজেন দিয়ে রিপ্লেস রিপ্লেস হবে। ধরো এখানে আমাদের দুইটা ক্লোরিন ছিল না, এখানে কয়টা ক্লোরিন ছিল? দুইটা। এখন যদি আমি একটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে এর ক্ষতিকারক মাত্রা কিন্তু কমে গেল, কারণ একটা ক্লোরিন 1 লক্ষ পরমাণুকে, 1 লক্ষ ওজন অণুকে ভেঙে দেয়। তাহলে দুইটা ক্লোরিন থাকলে কি আরো বেশি ক্ষতিকারক হইতো? 2 লক্ষকে হয়তো ভেঙে ফেলতো, এরকম একটা জিনিস। তাহলে HFC মানে কি? যেটার মধ্যে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তাহলে CFC থেকে HFC কি কম ক্ষতিকারক? CFC থেকে HFC কি কম ক্ষতিকারক, কারণ কি তার মধ্যে ওই ক্লোরিন পরমাণুর জায়গায় কি থাকতে পারে? হাইড্রোজেন থাকতে পারে। হাইড্রোজেন থাকলে কি হতে পারে? ক্লোরিন কমে যাবে। সুতরাং CFC থেকে HFC কম ক্ষতিকারক। আর যদি বলি HFC, এটার মধ্যে ক্লোরিনই নাই, হাইড্রো ফ্লোরো কার্বন, হাইড্রো ফ্লোরো কার্বন। তাহলে এটাকে বলতে পারি আমরা পরিবেশ বান্ধব। এটার মধ্যে যদিও এটার ক্ষতিকারক মাত্রা আছে, তবে ক্ষতিকারক মাত্রা সব থেকে কম, এটার মধ্যে ক্লোরিনই নাই।
পরিবেশ বান্ধব বলতে একেবারে পরিবেশ বান্ধব লেখা উচিত না, এটার মধ্যে ক্লোরিনই নাই, মানে এটা সব থেকে কম ক্ষতিকারক। তাহলে মোস্ট কালপিট বা সব থেকে ক্ষতিকারক সিএফসি। এইচএফসি হলো ক্ষতিকারক মাত্রা একটু কম, মানে একটু কম বলতে অনেক কমে যায়, প্রায় অর্ধেকে নেমে আসে। আর এইচএফসি ক্ষতিকারক মাত্রা নাই, কয়েক ঘন্টার মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে সিএফসি কি সব থেকে ক্ষতিকারক, এইচসিএফসি কি কম ক্ষতিকারক, আর তুলনামূলক কম। আর এইচএফসি ক্ষতিকারক মাত্রা নাই বললেই চলে, অর্থাৎ মোটামুটি পরিবেশ বান্ধব, কারণ এর মধ্যে কোনো ক্লোরিন নেই। এইচএফসি তে কোনো ক্লোরিনই থাকে না। ঠিক আছে? তো এই হলো আমাদের তিনটা কথা, যে ক্লোরো ফ্লোরো কার্বন, এটার ফুল মিনিংটাও লিখে দিই। ক্লোরো, ক্লোরিন বেশি, ক্লোরো ফ্লোরো কার্বন। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা অ্যাসিড বৃষ্টি আর এফজিডিও দেখাই দিব। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত সমাপ্ত রাখি, নেক্সট ক্লাসে অ্যাসিড বৃষ্টি থেকে শুরু করব। ওকে, সবাই ভালো থাকো। আচ্ছা, এখান থেকে এমসিকিউ অ্যাসিড বৃষ্টি থেকে দেখাই দিব নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।